প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তাপগতিবিদ্যার সামারি ক্লাস করতে যাচ্ছি। অত্যন্ত দ্রুত আগানোর চেষ্টা করব, কারণ এটা সামারি ক্লাস এবং এখানে অনেক কিছুই বেসিক জিনিসগুলো আমরা বলবই না, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং ফান্ডামেন্টাল, যেগুলো না জানলেই নয় সেগুলো নিয়ে কথা বলবো। আর বাকি যে বিষয়গুলো পড়তে হবে সেটা তোমাদের বলে দেব বিস্তারিত। সো প্রথমত তাপগতিবিদ্যা চ্যাপ্টারে কী আছে সেটা একটু দেখি এক ঝলকে। এখানে তাপমাত্রার ধারণা আছে, তারপরে তাপমাত্রার বিভিন্ন স্কেলে বিভিন্ন বিভিন্ন স্কেলে কত মান হইতে পারে, ডিগ্রি সেলসিয়াসে, কেলভিনে ইত্যাদিতে, সেই সব এখানে বলা রয়েছে এবং ওইটা কনভার্সন করার সূত্র দিয়ে ছোটোখাটো অঙ্ক করা হয়েছে। এইখানে এরপরে যে জিনিসটা আছে সেটা হলো তাপগতিবিদ্যার সূত্র আছে, প্রথম সূত্র, এবং সিস্টেম সম্পর্কে একটু বিস্তারিত কথা বলা আছে। এরপরে আছে হইলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আর হইলো বিভিন্ন প্রক্রিয়া এখানে রয়েছে। আদর্শ গ্যাস রিলেটেড কিছু সূত্র আমরা এখানে পাবো। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি ঘটবে না ঘটবে সেই জিনিসগুলো এখানে জানা যাবে। যাই হোক, আমরা এর পরবর্তীতে তাপগতিবিদ্যার আসলে দ্বিতীয় সূত্র শুরু হবে এইগুলা শেষ হওয়ার পরে। এই তো এরপরে সবার লাস্টে আসলে প্রত্যাগামী প্রত্যাগামী প্রক্রিয়া দিয়ে এনট্রপি রিলেটেড কিছু টপিক থাকবে এবং কার্নোট ইঞ্জিন নিয়ে একটু কথাবার্তা আছে। এই চ্যাপ্টারটা অনেক বড়, তাই আমাদের অনেক তাড়াতাড়ি শুরু করতে হবে পড়াশোনা। এরপর ইঞ্জিনের ইফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা রিলেটেড সূত্র এবং অঙ্ক আছে, এবং রাষ্ট্রের রেফ্রিজারেটর কীভাবে কাজ করে সেটা নিয়ে বর্ণনা বলা রয়েছে। ওকে, এরপরে এই যে এনট্রপি রিলেটেড কথাবার্তা এগুলো বলা হয়েছে জাস্ট, এবং সারসংক্ষেপে এখানে দেখানো হয়েছে। সো আমি প্রথমে চলে যাই, এখান থেকে বই থেকে আমাদের কি কি জানতে হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখলাম আর কি। এখন আমরা কি কি সূত্র জানতে হবে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য, সেই সূত্রগুলো এখানে রয়েছে। এখানে আর বেসিক্যালি এই সূত্রগুলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আসতেছে, এটা দ্বিতীয় সূত্র থেকে আসতেছে। তারপরে যে গ্যাস রিলেটেড যে কথাবার্তা আছে ওইখান থেকে এই সূত্রগুলো আসতেছে, আর এনট্রপি রিলেটেড সূত্র এখানে রয়েছে। কী ব্যাপার, দাগ হচ্ছে মনে হচ্ছে? আচ্ছা, দাগ হচ্ছে, হ্যাঁ, ওকে। এই বিষয়গুলো আসলে এখানে রয়েছে। আপনারা সবাই বুঝতেই পারতেছেন, এই কয়টা সূত্রর ইউজ দেখলে আপনারা আসলে গ আর ঘ মানে সব থেকে বেশি নাম্বার ক্যারি করার যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর করতে পারবেন এই ছোট্ট একটা পাতার মধ্যে যা দেখতে পাচ্ছেন সেগুলো জানতে পারলে। সো আমি তাহলে শুরু করে দেই। কিছু বেসিক কথা যেগুলো বলে নিতেই হবে, না হলে অঙ্ক করতে পারবেন না বা কিছুই বুঝতে পারবেন না আপনারা, সেই বিষয়গুলো একটু বলে নিচ্ছি। শুরুতে চলে যাই চ্যাপ্টারের, আই থিঙ্ক একটু টেনে যেতে হবে। প্রথম কথা, এখানে তাপমাত্রা নিয়ে কথা বলা হচ্ছে। তাপমাত্রা কি, এটা 9, 10-এ পড়ে আসছেন। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যেটা আসলে নির্ণয় করে বস্তুর কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপশক্তি যাবে। একটা বস্তু ঠান্ডা হইলে তার তাপমাত্রা কম, সেটা দেখলে বুঝতে পারবো যে গরম বস্তুর থেকে ওইটার মধ্যে তাপমাত্রা আসবে। এই সমস্ত কিছু কথা বলা হয়েছে। দুই স্থির বিন্দু বিদ্যা এখানে এক্সপ্লেন করা হয়েছে। এটা সিম্পল ভাষায় আমি যদি বলি, এটা হইলো যে কোনো একটা প্রপার্টিস বা ধর্ম, আর এটা হইলো ওই ধর্মটা বরফ অবস্থায় কিভাবে শো করে সেটা, আর এটা হলো স্টিম অবস্থায়, এটা আইস অবস্থায়। আর এখানে হলো তাপমাত্রা চেঞ্জটা বলা হচ্ছে। এটা দিয়ে যদি আমরা একটু অঙ্ক করি তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে আসলে এগুলো কী জিনিস দেওয়া হয়েছে। সো আমরা যদি চলে আসি এখানে, আমি একটু একটা খালি জায়গা নিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এরকম একটা সুন্দর জায়গা নিই। আমাদের এরকম একটা জায়গা লাগবে। ওকে, মোটামুটি আমরা এখানে চলে আসি। তাপমাত্রা সংক্রান্ত যে ধরনের বিষয়গুলো আসে সেটা হইলো একটা মাস্টার ইকুয়েশন আমি লিখে দিচ্ছি, যেটা দ্বারা আসলে তাপমাত্রা সংক্রান্ত সমস্ত অঙ্ক করা যায়। আসলে এক্স মাইনাস এক্স আইস, এক্স দ্বারা আসলে যে কোনো একটা বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে, সেটা তাপমাত্রার মতো, তাপমাত্রার সাথে সাথে মানে তাপের সাথে সাথে যে বৈশিষ্ট্যটা চেঞ্জ হয় এরকম বৈশিষ্ট্য। রোদ হইতে পারে, তারপরে কি হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বৈশিষ্ট্য একটা কিছু বৈশিষ্ট্য হইতে পারে স্টিম মাইনাস আইস।
এক্স থেটা বলা যেতে পারে, সে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী অবস্থায় আছে। সো এটার সাথে এই সম্পর্কগুলো আমাদের আসবে। এখানে একটা মাস্টার ইকুয়েশন যদি আমি দেখাইতে চাই, এখানে মোটেও কোনো মানে একবারে সুন্দর করে দেওয়া নাই, আমি এটা লিখে দিচ্ছি, সবাই ছাত্রছাত্রীরা আপনারা দেখে লিখে নেন, তাইলে এই ব্যাপারটা সুবিধাজনক হবে। এটা হলো থেটা মাইনাস আইস কততে থাকে, ডিগ্রি সেলসিয়াসে, আইস তো 0 ডিগ্রিতে থাকে। আর এটা হলো 100 মাইনাস 0 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিম থাকে, সেটা লেখা হচ্ছে জাস্ট। এরপর আপনি যদি ফারেনহাইট স্কেলে যেতে চান, তাহলে এফ মাইনাস 32 212 মাইনাস 32। ফারেনহাইট স্কেলে কোনো একটা জিনিস বরফ থাকে হলো 32 ডিগ্রি ফারেনহাইটে, তাই ওইটাকে এভাবে লেখা হয়েছে। আর যদি আমরা কেলভিন স্কেলে যাই, এটাই আপনারা বুঝতেই পারতেছেন, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর এই পাশে 373 মাইনাস 273 হবে। সো ওভারঅল এটাই হলো। আর যদি যে কোনো অন্য একটা থার্মোমিটার, যেটা বিচিত্র ধরনের থার্মোমিটার, কোনো নষ্ট থার্মোমিটার হয়ে থাকে, সেটা থেটা মাইনাস থেটা আইস থেটা স্টিম মাইনাস থেটা আইস এভাবে শো করবে। এখানে এখন আমি আপনাদের বোঝাচ্ছি কীরকমভাবে আসলে অঙ্ক করতে হবে বা আসলে এই জিনিসগুলো কি বোঝায়। ধরেন আপনার কাছে এখানে কিছু পারদ বা কিছু তরল আছে, কিছু পানি আছে মনে করেন, এটা 0 ডিগ্রিতে নিয়ে গেলে পানির একটা নির্দিষ্ট উচ্চতা থাকবে, এই বরাবর একটা উচ্চতা থাকবে। 0 ডিগ্রিতে উচ্চতাটা মনে করেন যে 0 ডিগ্রি সেলসিয়াসে উচ্চতা মনে করেন 2 মিটার ছিল। আর এই তরলটা ধরেন 100 ডিগ্রিতে নিয়ে যাওয়ার পর তার উচ্চতা বেড়ে গেছে, অর্থাৎ প্রসারিত হয়ে লম্বা হয়ে গেছে, বেড়ে গেছে, 6 মিটার হয়ে গেছে। এখন তাইলে আমরা এটাকে বলতে পারবো এক্স আইস, মানে এই ধর্মটা আইস অবস্থায়। আর এটা হলো স্টিম, পানি যখন মানে স্টিমে থাকে, সেই স্টিমের টেম্পারেচারটা কত ওই লিকুইডের জন্য, সেটা আমরা ইউজ করতেছি। আর এখন যদি আমরা আমাদের জিজ্ঞেস করা হয় এই থার্মোমিটারটার মধ্যে আমার রুমে সামথিং এল থেটা ডিগ্রি সেলসিয়াস আছে, এল এর মানটা বলে দেওয়া রয়েছে। আমাকে যদি বলে দেওয়া হয় যে আমার রুমটার মধ্যে এই থার্মোমিটার বা এই যন্ত্রটা নিয়ে যাওয়াতে এই তরলটার উচ্চতাটা বা লেন্থটা হয়েছে 4 মিটার, তাহলে আমার রুমের তাপমাত্রা আসলে কত, থেটা ইজ ইকুয়াল টু হোয়াট, কত ডিগ্রি সেলসিয়াস, সেটা আমরা খুব সহজেই এই কোয়েশনটা ব্যবহার করে বের করে ফেলতে পারবো। তো আমরা কি করব, জাস্ট সিম্পলি লিখব 4 মাইনাস 2 6 মাইনাস 2, এই যে স্টিমেরটা স্টিমে বসাচ্ছি, মানে 100 ডিগ্রি সেলসিয়াসে যে অবস্থা, এটা এখানে বসাচ্ছি, এটা এখানে বসাচ্ছি, এখানে বসাচ্ছি, সবগুলো বসিয়ে দিলে ঠিক মতো আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের থেটাটা কি হবে। এটা হলো দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে তুলনা করে একটা অজানা জায়গার তাপমাত্রা বের করার ব্যবস্থা করে ফেললাম। এখান থেকে এই সমীকরণটা সলভ করে থেটা বের করা কোনো কঠিন কাজ না, সব কিছুই আপনারা জানেন। এখান থেকে যে থেটাটা আসবে সেটা একটা কিছু সামথিং ডিগ্রি সেলসিয়াসে আসবে। যদি বলতো ফারেনহাইটে বের করতে, তাহলে আমরা এই দুইটাকে ব্যবহার করতাম। আবার এই একই সম্পর্ক আমরা যদি কনভার্সনের জন্য ইউজ করতে চাই, যে ডিগ্রি থেকে ফারেনহাইটে কনভার্ট করব, তাহলে এই দুটাকে নিয়ে ডিগ্রিতে যে মান আছে ওটা বসাই দেবো, ফারেনহাইটে বের হয়ে আসবে। আবার ফারেনহাইটে বসাই দিলে ডিগ্রিতে বের হয়ে আসবে। এই সূত্রটাকে কনভার্সনের জন্য ইউজ করা যেতে পারে। অজানা জায়গার তাপমাত্রা বের করতেও হেল্প করলো এটা আমাকে, আর ডিগ্রি থেকে ফারেনহাইটে গেলেও মানে ডিগ্রি থেকে ফারেনহাইট কনভার্সন, ফারেনহাইট থেকে কেলভিনে কনভার্সন, এগুলো করতে আমাদের এই সূত্রটা এই সূত্রগুচ্ছগুলো হেল্প করবে। এখন প্রশ্ন হইল, যদি নষ্ট থার্মোমিটার থাকে সেটা দিয়ে এই সূত্রটা লাগবে আমার। নষ্ট থার্মোমিটার হইতে পারে যে নষ্ট থার্মোমিটার ভুল মেজার করবে, তাই না? নষ্ট থার্মোমিটার আসলে সঠিক তাপমাত্রা মাপবে না, কিন্তু সেটা দিয়ে সঠিক তাপমাত্রা কিভাবে গেস করব, সেটা যদি আমরা বলি, এটার উপায়টা কি হবে আসলে সঠিক তাপমাত্রা জানার, সেটাও খুব সহজ উপায় হবে। আমি একটু বলি, বোঝাই। ধরেন কোনো একটা থার্মোমিটার নষ্ট হয়ে গেছে, সেটা আসলে
যেখানে বরফ ওইখানে যদি আপনি ধরেন, তার মানে থিটা আইস সেটা দেখাচ্ছে 0 না, সামথিং মনে করেন কি বলে, একটু বাড়িয়ে দিই, মনে করেন 0 না 3 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে যে বরফ, তার মানে সে ভুল মাপতেছে, বোঝা যাচ্ছে। তারপরে একটা নষ্ট থার্মোমিটার মনে করেন স্টিমে দিলাম, 103 দেখাচ্ছে বা 112 এরকম কিছু দেখাচ্ছে। তো এই জিনিসটা নষ্ট থার্মোমিটার। এই নষ্ট থার্মোমিটার দিয়ে আপনি আপনার ঘরের তাপমাত্রা মাপছেন মনে করেন 25 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাকে প্রশ্ন করা হইলো তাহলে আসলে আপনার ঘরের তাপমাত্রা কত, কেমনে বুঝবেন? সেটার জন্য আপনার এই যে এইটা আর এইটা মিলে একটা সূত্র বানিয়ে ইউজ করতে হবে। আমি একটু করে দেখাই। থিটা মাইনাস 0 ডিগ্রি আসলে হওয়ার কথা ছিল, 100 মাইনাস 0 আসলে হওয়ার কথা ছিল, এটা হচ্ছে হইলো এখন 25 মাইনাস 3 আর 100 মাইনাস 3। ওভারঅল এখান থেকে থিটাটা বের করে আনলে আপনি আসলে সঠিকভাবে মাপলে কী মাপা যাইতো নষ্ট থার্মোমিটার ছাড়া সেটা বের হয়ে যাবে। নষ্টটার ভ্যালু এখানে বসাবেন, আমি এখানে নষ্ট লিখে দিতেছি, মানে কি বলবো নষ্ট বা কি বলবো, কি বলা যেতে পারে, ঝামেলা আছে আর কি, এটাকে নষ্টটাকে নষ্টই লিখলাম। ওকে, এভাবে করে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে নষ্ট থার্মোমিটারের অঙ্ক বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্ট এবং টেস্ট পরীক্ষায় আসে, সেগুলো আমরা করতে পারবো। সো আমি এগুলো এখন মুছে দিচ্ছি, এখানে আর কোনো কিছু বোঝানোর নাই। আমরা নষ্ট থার্মোমিটার দিয়ে কিভাবে দুইটা স্থির, আসলে ব্যাপারটা হইল কি, থার্মোমিটার নষ্ট হয়েছে তাতে সমস্যা নাই, এই যে অনুপাতটা সেটা কিন্তু সেম থাকতেছে, মানে যে রুমে আছে সেই রুমের থেকে আইসের পয়েন্টের যে বৈশিষ্ট্যের দূরত্ব আর স্টিম আর আইসের দূরত্ব সেই দুটা সবসময় সমান রেশিওতেই থাকবে, একই হারেই বাড়বে। নষ্ট হয়েছে তাতে কি হয়েছে, সমানুপাতিক সম্পর্ক তো নষ্ট হয় নাই। যে স্টিমে নিলেও বেশি ইফেক্ট, মানে বেশি তাপমাত্রা দেখাচ্ছে, আর আইসে নিলে কম দেখাচ্ছে, সেটার মধ্যে তো কোনো পার্থক্য হয় নাই, দুইটার মধ্যে যে পরিবর্তনটা সেটা কিন্তু মানে সমস্যা হয় নাই, সেটা ঠিক আছে, সেটা সবসময় ঠিক থাকে। সো নষ্ট থার্মোমিটার দিয়ে আমরা সঠিক তাপমাত্রা এইভাবে মাপতে পারি। আচ্ছা, আমরা এখানে চলে আসি, এগুলা দিয়ে কনভার্সন দেখা শেষ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে তাপীয় কিছু সিস্টেম সম্পর্কে জানতে হবে। 3টা সিস্টেম খুব ভালো করে জানতে হবে, কি জিনিস এটাকে বলে। ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মানে হলো এমন একটা সিস্টেম যেখানে ভর আর শক্তি দুইটাই বিনিময় করা যাবে। ক্লোজ সিস্টেমের মধ্যে ভর বিনিময় করা যাবে না, শুধু শক্তি আসা যাওয়া করতে পারবে। আইসোলেটেড সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেটার মধ্যে ভর শক্তি দুইটাই আসা যাওয়া বন্ধ। যদি আমি সংক্ষেপে একটু আপনাদের জন্য লিখে দিই, সরি এখানে হ্যাং হয়ে বসে রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ ওকে। যদি আমি একটু সংক্ষেপে লিখতে চাই এই কথাগুলো, তাহলে আমি এইভাবে লিখব যে কি লিখব, ওপেন সিস্টেম মানে হলো ওইটার মধ্যে ওই 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 এরকম একটা পাত্র চিন্তা করতে পারেন, যে পাত্রের মুখটা খোলা আছে, সেটার মধ্যে আপনি ভরও দিতে পারেন, তাপ শক্তিও দিতে পারেন, নিচের থেকে যা খুশি করতে পারেন, মানে ম্যাস প্লাস এনার্জি দুইটাই নেওয়া সম্ভব। ক্লোজ সিস্টেম মানে হলো ম্যাস বন্ধ, ম্যাস নেওয়া যাবে না, শুধু এনার্জি, মানে এইটার মধ্যে যদি একটু ঢাকনা লাগিয়ে দেন তাহলে আসলে সেটা ক্লোজ সিস্টেম হয়ে গেল। আইসোলেটেড সিস্টেম মানে হলো ম্যাসও না, মানে ভরও বাইরে যেতে পারবে না, কোনো পদার্থ বাইরের থেকে আনতে পারবেন না, দিতে পারবেন না, শক্তিও বাইরে যাবে না, মানে তাপ শক্তি ভিতরে থাকলে ওটা বাইরে আসবে না, বাইরেরটা ভিতরে আসবে না, এরকম মানে ভেতর বাহিরে যাইতে পারবে না শক্তি। এরকম সিস্টেমকে আইসোলেটেড বলা হয়। আইসোলেটেড সিস্টেম বানানো কিন্তু খুব কঠিন। আমরা যে আইসোলেটর থার্মোমিটার, সরি কি থার্মোমিটার বললাম কেন, ওই আমাদের যে কি বলে হটপট টাইপের যে বস্তুগুলো রয়েছে, যেগুলো দ্বারা আমরা আসলে গরম খাবার রাখতে চাই, সেটার মধ্যে আসলে বেসিক্যালি আইসোলেটেড করতে চাই আমরা, ওটা থেকে যেন অন্য কিছু বের হয়ে যেতে না পারে, তাপ শক্তি বা অন্য কোনো শক্তি যেনের ভিতরের থেকে বাইরে আসা যাওয়া করতে না পারে, বাইরে থেকে ভেতরে, ভিতর থেকে বাইরে, কোনোটাই যেন না পসিবল হয়, আইসোলেটর বলে ওই জিনিসগুলোকে। দেখবেন আপনারা ফ্লাক্স কিনলে পানির গরম রাখার জন্য সেগুলোর মধ্যে আইসোলেটর লেখা থাকে, ওইটা আসলে বেসিক্যালি এই সিস্টেমটার কথা বলা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো কিছু প্রক্রিয়াও জানতে হবে, যেগুলো আপনার এই সূত্র বোঝার জন্য খুব কাজে লাগবে। প্রক্রিয়াগুলোর কথা আমি বলে ফেলি একসাথে।
তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে আছে, তো আপনাদের 3টা প্রক্রিয়া জানলেই হবে। একটা হলো 3-4টা প্রক্রিয়া 4টা প্রক্রিয়া জানতে হবে আসলে। সমতাপীয় প্রক্রিয়া, সমতাপ, সমচাপীয় প্রক্রিয়া, আর সমতাপ, সমচাপ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই কয়টাই, 3টাই মোটামুটি জানলেই হবে। 3-4টা আই থিঙ্ক, দেখা যাক আরও আসে কিনা, পরে যদি লাগে পড়বো না। সমতাপ কথাটার মানে হলো তাপ চেঞ্জ হবে না, তাপমাত্রা ধ্রুবক। আর সমচাপ মানে হলো চাপ ধ্রুবক থাকবে। আর রুদ্ধতাপ মানে হলো তাপ বাইরে যেতে দেবো না, আসতে দেবো না, আইসোলেটেড একটা সিস্টেমের মধ্যে কাজ করব। এই 3টা প্রক্রিয়া আসলে এই বেসিক কথা, বাট এই 3টা প্রক্রিয়াকে ম্যাথে চেনার জন্য কিছু কিওয়ার্ড লাগবে। সমতাপীয় প্রক্রিয়া চেনার উপায় হলো, যদি তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করা হয়, ধীরে ধীরে, স্লোলি, তাইলে বুঝতে হবে এটা সমতাপীয় প্রক্রিয়া করা হচ্ছে। যদি একটা সিলিন্ডার গ্যাসের থাকে, এটা উপরে পিস্টন থাকে, আমি যদি অনেক বেশি জোরে তাড়াতাড়ি করে তাপ দেই, তাহলে এটা গরম হয়ে যাবে, ভিতরে সমতাপ বজায় রাখা সম্ভব না। বাট যদি খুব আস্তে আস্তে দেই, তাহলে আসলে তাপগুলো ভিতরে আস্তে আস্তে যাবে, আর এতে সমতাপ থাকবে, তাপ চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ হবে না। আর সমচাপ প্রক্রিয়া হইল পিস্টন ওপেন রাখতে হবে, ওপেন পিস্টন কেন বললাম দেখেন, আমি যদি এখানে এই পিস্টনটা চেপে ধরে রাখি আর নিচের থেকে তাপ দেই, তাহলে কি হবে, ভিতরে থাকা গ্যাসগুলো গরম হয়ে এখানে চাপ বেড়ে যাবে অনেক। কিন্তু এই পিস্টনটা যদি মানে ওপেন থাকে, মানে লুজ থাকে, এই পিস্টনটা যদি বড় হয়ে এখানে আসতে পারে, তাহলে কিন্তু গ্যাসের আয়তন বেড়ে যাবে, আর কি হবে না, গ্যাসের ভিতরে যে চাপ সৃষ্টি হওয়ার কথা ছিল সেটা আর হবে না। তার মানে চাপ ধ্রুব রাখতে গেলে এই পিস্টনটাকে মানে লক করা যাবে না, আনলক থাকতে হবে, আনলক। পিস্টন আনলক অবস্থায়, পিস্টন খোলা অবস্থায় এরকম কিছু কথা বলে থাকলে তাহলে বুঝতে হবে এটা সমচাপ প্রক্রিয়া হচ্ছে। আর রুদ্ধতাপ মানে হলো তাপকে রুদ্ধ করে রাখা খুব কঠিন, তাই তাড়াতাড়ি করতে হবে, তাই খুবই দ্রুত, ভেরি ফাস্ট। যদি আমি এই পিস্টনটাকে হুট করে অনেক দ্রুত চাপ দিয়ে নিচে একদম নিয়ে আসতাম, তাহলে গ্যাসগুলো এত তাড়াতাড়ি এত বেশি শক্তি পাইতো, যে শক্তি বাইরে যাওয়ারও সুযোগ পাইতো না, ভেতর থেকে কোনো শক্তি বাইরে যাওয়ার সুযোগ পাইতো না, বাইরে থেকেও কিছু আসার সুযোগ পাইতো না। খুব দ্রুত যদি আমরা প্রক্রিয়াটাকে করতাম, তাহলে হবে কি, সেটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। সো সমতাপ, সমচাপ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা মোটামুটি বুঝতে পারলাম, এবং আরও ডিটেলে বই পড়লে আপনারা বুঝতে পারবেন। বাট আমি জাস্ট বললাম অঙ্কের মধ্যে খুব দ্রুত লেখা থাকলে বুঝতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমতাপ যদি বলে তাহলে বলবে স্লোলি, খুব ধীরে ধীরে তাপ দেওয়া হইতেছিল। আর সমচাপ বললে আনলক করা পিস্টন নিয়ে কাজ করা হচ্ছিল। এগুলা বোঝার পরে আমরা চলে আসি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতে একটা সূত্র আছে, সেটা আপনাদের একটু বলে দেই এক ঝলকে, খুবই ফাস্ট। শূন্যতম সূত্র বলে, যদি দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাইলে প্রথমোক্ত বস্তু দুইটা পরস্পরের সাথে সাম্য অবস্থায় থাকবে। তার মানে হইল, আপনি যদি একটা বস্তু নেন, তার সাথে আরেকটা বস্তু নেন, এই দুইটা যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, মানে দুইটা তাপমাত্রা সেম হয়ে গেছে, এখান থেকে এখানে তাপ যাইতেছে না, এখান থেকে এখানে তাপ আসতেছে না, দুইটাই অফ হয়ে গেছে, এরকম অবস্থাকে তাপীয় সাম্য অবস্থা বলে। যদি বি এর সাথে সি এর ওই একই ঘটনা ঘটে, এখান থেকে আসতেছে না, এখান থেকে যাচ্ছে না, কারণ দুইটার তাপমাত্রাই সেম, তার মানে হইল এ আর বির তাপমাত্রাটাও সেম। তো এটা বোঝাই যাচ্ছে এই দুটো যদি একই তাপমাত্রা থাকে, এই দুটো একই তাপমাত্রা থাকে, এই দুইটার তাপমাত্রা তো সেমই হবে। এটার মধ্যে এমন কোনো মানে কি বলে অত কঠিন কিছু না যেটা বুঝতে পারবেন না আপনারা, এরকম কিছু নাই। এটা অত্যন্ত সহজভাবেই বোঝা যাচ্ছে যে কি হচ্ছে ঘটনাটা। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটাই ছিল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি জুলের বিবৃতি শুনেন, তাহলে এরকম কিছু, যে তাপ শক্তিকে যদি যান্ত্রিক শক্তি বা কাজে পরিণত করা হয়, কাজে পরিণত করলে যে কাজটা হচ্ছে সেই দুইটা আসলে সমানুপাতিক হচ্ছে, মানে তাপ দ্বারা যে কাজ হবে সেটা তাপ শক্তি সমানুপাতিক হবে, আবার কাজ দ্বারা তাপ তৈরি করলে সেই দুটো সমানুপাতিক হবে। এটা বোঝাই যাচ্ছে এটা বেসিক্যালি শক্তি সংরক্ষণশীলতার সূত্র। বাট এটাকে একটু ইন ডেপথে ক্লসিয়াস সায়েন্টিস্ট ভালো করে বুঝাইছেন। সেটা হলো, আমি এই সূত্রটা অনেক কাজে লাগবে, এটা দিয়ে অঙ্ক করতে হবে অনেক, এই কারণে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে ডিটেইলে একটু আলোচনা করতেছি। আমাদের কাছে যদি এরকম একটা পিস্টন থাকে,
এটার ভিতরে যদি গ্যাস থাকে, গ্যাসীয় মলিকুল থাকে, তাহলে আমি যদি নিচের থেকে তাপ দেই, ফায়ার করতেছি, আগুন ধরে দিছি বুনসেন বার্নার দিয়ে, ওকে, এই যে আগুন দিচ্ছি আমি, সেই আগুনের পরিমাণটা, যে পরিমাণ তাপ শক্তি দিচ্ছি আমি, সেটাই হলো ডেল্টা কিউ। আর এই তাপ দেওয়াতে কি হচ্ছে, গ্যাসগুলো গরম হয়ে যাচ্ছে, তার মানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, ডেল্টা ইউ বাড়তেছে। আর আমি যদি এই পিস্টনটাকে লক না করি, তাহলে কি হবে, এই পিস্টনটা একটু পরে দেখা যাবে উপরে উঠে এখানে চলে আসে, কারণ গ্যাসগুলো তাপ শক্তি পাওয়ার কারণে নিজেদের আয়তন প্রসারিত করে এখান দিয়ে চলে আসছে। তার মানে এই যে এইটুকু যে পিস্টনের সরে ফেলার জন্য একটা কাজ করতে হলো, এটাকে বলা হয় সিস্টেমের দ্বারা কৃত কাজ। মানে গ্যাসগুলো নিজে থেকে ধাক্কা দিয়ে পিস্টনটারে উপরে উঠিয়ে দিছে নিচের থেকে, তাহলে এইটুকু কাজ করছে, এটাকে বলা হয় বাহ্যিক কাজ। এখন যেহেতু শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের তো প্রথম সূত্রটা গঠিত, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী এই যে পরিমাণ তাপ শক্তি দিছি সেটা আসলে দুইটা অংশে ভাগ হয়ে যায়, কাজ করবে। একটা হলো বাহ্যিক কাজে লাগবে, শক্তিটা ওয়েস্ট হবে, আর বাকি শক্তিটা পদার্থের তাপমাত্রা বাড়িয়ে দেবে, এই জিনিসগুলোর অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে দেবে। সো এই সূত্রের মধ্যে কিছু সাইন কনভেনশন আছে যেটা খুব ভালো করে বুঝতে হবে। যদি বাইরে থেকে শক্তি দেই তাইলে এই ডেল্টা কিউ পজিটিভ। আর যদি সিস্টেম কাজ করে, মানে সিস্টেম নিজে থেকে এই যে ফুলে গিয়ে দেখা গেল যে পিস্টনটাকে টেনে দিছে, তাই মানে এটা হলো পজিটিভ কাজ। যদি বাইরে থেকে কোনো কাজ আমরা করতাম, মানে পিস্টনটাকে আমরা জোরে করে যায় ধাক্কা দিতাম, তাহলে এটা হলো সিস্টেমের উপরে কাজ। কিন্তু সিস্টেম নিজে থেকে কাজ করলে ওয়ার্ক ডান বাই সিস্টেম, তাইলে ওটাকে আমরা পজিটিভ বলবো। আর তৃতীয় যে কেসটা সেটা হলো ডেল্টা ইউ। যদি সিস্টেম গরম হওয়া শুরু করে, অর্থাৎ ভিতরে যে পদার্থগুলো রয়েছে, যে গ্যাস রয়েছে, সেটা গরম হওয়া শুরু করে, তখন আমরা বলবো এখানে প্লাস কাজ হচ্ছে, মানে প্লাস শক্তি বাড়তেছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, গরম হচ্ছে। আমি কথাটা লিখলে বুঝতে সুবিধা হবে। গরম হচ্ছে মানে কথাটা আসলে সবসময় ঠিক না, জাস্ট বোঝার জন্য আমি বলতেছি। গরম হচ্ছে কথাটা দিয়ে আবার তাপমাত্রা বাড়তেছে এরকম মনে করার কোনো কারণ নাই। অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে বাড়লে তাপমাত্রা নাও বাড়তে পারে। অভ্যন্তরীণ শক্তি বাড়ার মানে হইল অভ্যন্তরীণ শক্তি বাড়লে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি করব, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে আমরা আসলে এইখানে প্লাস ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে যদি একটা অঙ্ক করি তাহলে ব্যাপারটা একটু ভালো মতো বোঝা যাবে। আমি যদি বলি যে সিস্টেমের ওপর আমি কিছু কাজ করেছি, 10 জুল পরিমাণ শক্তি দিয়ে সিস্টেমটাকে আমি সংকুচিত করছি, তাহলে এই 10 জুল হবে মাইনাস। আর এতে সিস্টেম থেকে কত শক্তি বাইরে চলে যাবে সেটা আমি জানতে চাইতেছি। অভ্যন্তরীণ শক্তি যে পরিবর্তন হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে যে 3 জুল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। আমি যেহেতু চাপ দিছি, এই অভ্যন্তরীণ শক্তি কিন্তু বাড়ারই কথা, অভ্যন্তরীণ শক্তি কমে যাবে না, কিন্তু আবারও বলতেছি অভ্যন্তরীণ শক্তি কিন্তু বাড়ারই কথা। যে চাপটা দিছি বাইরে থেকে, সেই কাজটার জন্য এই জিনিসটা গরম হয়ে যাবে, তাই অভ্যন্তরীণ শক্তিটা প্লাসই হবে। সো এখন আমি জানতে চাচ্ছি যে কতখানি তাপ বাইরের দিকে বের হয়ে আসবে, মানে এটা ভিতরে যাওয়ার ঘটনা না, তাপ বাইরে যাওয়ার ঘটনা, এটা চাচ্ছি। ডেল্টা কিউ ইজ ইকাল টু হোয়াট, তাই আমরা এই সূত্রটার মধ্যে ইউজ করব সব কিছু। এই সূত্রটার মধ্যে ডেল্টা ডাব্লিউ হলো -10, কারণ এটা সিস্টেম নিজে থেকে কাজ করে নাই, সিস্টেমের উপর কাজ করা হয়েছে। আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, হ্রাস পাইছে যদি বলতো তাহলে মাইনাস দিতাম, বৃদ্ধি পাইছে বলছে তো প্রশ্ন যেমনি করছে অমনি অ্যান্সার দিতে হবে। এটার অ্যান্সার আসতেছে -7 জুল। ডেল্টা কিউ মাইনাস আসতেই পারে, কারণ ডেল্টা কিউ প্লাস আসলে বোঝা যায় যে তাপ দেওয়া হচ্ছে, আর যদি মাইনাস আসে তাহলে বুঝবো কি বাইরে তাপ ছেড়ে দিচ্ছে। তো বাইরে তাপ ছেড়ে দেওয়ার ঘটনাই করতেছে এখানে, এই কারণে আমরা বলতে পারতেছি যে ডেল্টা কিউ মাইনাসই আসার কথা ছিল, এবং আমরা ঠিকই ক্যালকুলেশন করেছি। আচ্ছা, কিন্তু যদি কোনো কারণে বলে দিত অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে ভেতরের, সেই ক্ষেত্রে আমরা বলতাম কি যে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়ে যাচ্ছে, সো এটা মাইনাস হবে, 3ও মাইনাস দিয়ে দিতাম সামনে। প্রশ্ন যেভাবে বলা হচ্ছে সেভাবে আমরা কাজ করব। এই প্রশ্নের মধ্যে আমি বলে দিছি চাপ দেওয়াতে হঠাৎ অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে গেছে,
সো এই কারণে আমরা এই সূত্রের মধ্যে ডেল্টা ইউর মানটা পজিটিভ বসাইছি, এখানে নেগেটিভ হইতো কিন্তু যদি আমরা বলতাম যে অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে। এরকম হইতেই পারে যে আমি ধরেন কাজ করলাম, উপরের দিকে টান দিয়ে ধরলাম, গ্যাসটা প্রসারিত হইলো। গ্যাসটা প্রসারিত হবে কি করে? নিজের শক্তি ইউজ করে তো আর প্রসারিত হইতে হবে। আমি টান দিয়ে ধরছি, গ্যাসের প্রসারণ হইতে গেলে ও বাইরে থেকে কোনো শক্তিও দেয় না, ও এখন এত জায়গায় ছড়িয়ে পড়তে গেলে ওর অভ্যন্তরীণ শক্তি নষ্ট করতে হবে। সো গ্যাসকে যখন প্রসারিত করা হয় টান দিয়ে উপরের দিকে, তখন আপনার যে কাজটা সেটা পজিটিভ হবে, কারণ আপনি সিস্টেমের উপর কাজটা করেছেন। আর সিস্টেম নিজে থেকে কাজ করলে যেটা হয়তো ওই কাজটাই আপনি করেছেন, কিন্তু এই যে ডেল্টা ইউ সেটা কিন্তু নেগেটিভ হয়ে যেত, কারণ আপনি আসলে কি বলে, এই জিনিসটা আমি একটু করে দেখাই। ধরেন যে কি বলতেছিলাম আমি, এটা করে দেখাবো, যেহেতু এটা এখানে মুছে ফেলি, এটা মুছে ফেলি। ডেল্টা ইউ মনে করেন 10 জুল আমি প্রয়োগ করে এটাকে প্রসারিত করে ফেলছি। এখন এইটুকু কাজ হওয়ার জন্য এই যে বাহ্যিক কাজটা সিস্টেম করলো সেটার জন্য অভ্যন্তরীণ শক্তি কমে গেছে না? অভ্যন্তরীণ শক্তি যদি বাইরে থেকে না দেওয়া হয়, ডেল্টা ইউ কিছু না দেওয়া হয়, তাহলে ডেল্টা কিউ যদি বাইরে থেকে কিছুই না দেওয়া হয়, তাহলে সিস্টেম নিজে থেকে এই কাজটা করছে। তার মানে হঠাৎ করে যদি কোনো সিস্টেমকে প্রসারিত করতে হয়, তাহলে দেখবেন সেটার মধ্যে ডেল্টা কিউ 0 হবে, আর ডেল্টা ডাব্লিউ প্লাস ডেল্টা ইউ মিলিয়ে দেখেন, চিন্তা করে কি হবে, এই দুটো একটা আরেকটার বিপরীত হবে আর মানেও সমান হবে। এটি আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঘটে। সো আপনারা নোট নিয়ে রাখেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল্টা কিউ সমান সমান 0 হয়, কারণ বাইরে থেকে শক্তি আসা যাওয়া করতে পারে না, সিস্টেম নিজেই নিজের শক্তি দিয়ে কাজ করে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য পেলাম এখান থেকে, ডেল্টা কিউ ইজ ইকাল টু 0। ডেল্টা কিউ 0 মানেই হলো ডেল্টা ইউ আর ডেল্টা ডাব্লিউর মধ্যে এরকম বিপরীত সম্পর্ক থাকবে। এটা একটা আরেকটা দ্বারা হইতেছে, তাই একটা আরেকটার মাইনাস হচ্ছে, একটা দ্বারা আরেকটা হচ্ছে, মানে এই ডেল্টা ইউ চেঞ্জ হয়ে ডেল্টা ডাব্লিউ করতেছে, অথবা এটার উল্টাটা হইতে পারে। এই হলো তাপগতিবিদ্যার সূত্র। এই তাপগতিবিদ্যার সূত্রগুলার এই প্রথম সূত্র থেকে আরও ডিটেলে আমার কাজ করতে হবে, আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমি এখানে দেখাচ্ছি, এখানে রয়েছে। এই ডেল্টা কিউ বের করার আরেকটা সূত্র হলো এন সিপি ডেল্টা টি। এন মোল সংখ্যা, সিপি কী জিনিস আপনি বুঝতেছেন না, ডেল্টা টি মানে হলো তাপমাত্রার পরিবর্তন, এতটুকু বুঝতেছেন। এখন সিপি জিনিসটা কি আর সেটা জানবো। আর ডেল্টা ইউ বের করার আরেকটা উপায় আছে, এন সিভি ডেল্টা টি। সিভি কী জিনিস সেটা জানতে হবে, ডেল্টা টি তাপমাত্রার পরিবর্তন, এতটুকু বোঝা যাচ্ছে। এন মানে হলো গ্যাস যেটুকু নিচ্ছি ওটার মোল সংখ্যা। সো এই সূত্রগুলো এই দুইটা ইউজ করে যদি এগুলোর মান কখনো অঙ্কে বের করতে বলে তাপগতিবিদ্যার সূত্র থেকে, প্রথম সূত্র থেকে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সূত্র দুটো ইউজ করে এই মানগুলো বসে তারপরে আবার এই ইকুয়েশন থেকে কিছু বের করতে হবে। আর সিপি সিভি কী জিনিস সেটা যদি আমরা না জানি তাহলে কি কাজ হবে বলেন? সিপি সিভি কি সেটা একটু আমরা জানি, চলেন আমরা বইয়ে চলে আসি। এখানে অনেক কিছু বলা হয়েছে সুন্দর করে, সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে। সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে দেখেন, সমষ্ণ মানে আইসো থার্মাল, মানে তাপমাত্রা বৃদ্ধি হইতে দেব না এরকম প্রক্রিয়া। সম উষ্ণ প্রক্রিয়া, সমতাপীয় প্রক্রিয়া বলছিলাম আমি, সেটা সমষ্ণ প্রক্রিয়া বলতে পারেন। তাপমাত্রা স্থির থাকবে, সোজা কথা। এটা থাকতে গেলে আমি আগেই বলছিলাম যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়াইতে হবে। আস্তে আস্তে বাড়ানো মানে হলো অভ্যন্তরীণ শক্তি আমরা চেঞ্জ করতে দিচ্ছি না। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ তাহলে ওই জায়গায় 0 হবে। তো ডেল্টা ইউ ইজ ইকাল টু 0, এই কথাটা আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য লিখে রাখতে পারি। আমাদের নোটের মধ্যে আমরা লিখে নিই সবাই সুন্দর করে। এখানে যেমন দুইটা কথা লিখছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা লিখতেছি। সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডেল্টা ইউ 0, অভ্যন্তরীণ শক্তি বাড়বে না। তারপরে কি হবে না হবে এটা নিয়ে তো কাজ করতেই পারবো, এটা কিছু না, ব্যাপার না। আমরা সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া জানলাম। সমচাপ প্রক্রিয়ার মধ্যে কি কোনো কিছু 0 হয়? অ্যান্সার হলো না। সমচাপ প্রক্রিয়ার মধ্যে এই সবই থাকে। এখন একটা মজার কয়েকটা জিনিস এখানে আপনাদের বইয়ের মধ্যে নাই, কিন্তু অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন পরীক্ষা আপনাদের লাগবে, সেটা হইলো এই 3টা প্রক্রিয়ার জন্য দেখেন আমি কয়েকটা সূত্র লিখেছি, এই যে সূত্রগুলা, এটাকে ডেল্টা ডাব্লিউ সূত্র লিখছি, এই কয়েকটা, 1 2 3টা
এই দুইটা আসলে একই সূত্র, তিনটা প্রক্রিয়া তিনটা সূত্র। এটা হলো সমচাপ প্রক্রিয়ার জন্য ডেল্টা ডাব্লিউ বের করার সূত্র, এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, আর এটা তাইলে কি, এটা বাকি যেটা রইলো ওইটার জন্য বোঝাই যাচ্ছে। এইখানে এই সূত্রগুলোর মধ্যে আমি আগে আসি, তারপরে এগুলোতে আসবো। সো প্রথমে আমি সিপি সিভি কী জিনিস সেটা একটু বুঝতে চাই। সিপি সিভির মধ্যে একটা সম্পর্ক আছে, নিচে দেখা যাচ্ছে, এই সূত্রটাও বুঝতে হবে। সিপি এই জিনিসটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ আবার কি, ছোটোবেলায় 9, 10 আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা শিখেছিলেন আপনারা, ওই জিনিসটাই এখানে ইউজ করা হচ্ছে। কিন্তু এখানে দেখেন খেয়াল করে, ছোটোবেলায় আপেক্ষিক তাপের জন্য আপনারা যেটা শিখছিলেন সেটা ডেল্টা কিউ বাই এম ইন্টু ডেল্টা টি ছিল, কিন্তু এখানে এম হবে না, এখন এন হবে। সো এখানে ওরা মানে নোটেশনটা এম দিয়ে রাখছে বলে, যাই হোক আমি ঠিক করে দিচ্ছি, সমস্যার কিছু নাই। আপনারা সিপি কী জিনিস, সিভি কী জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করেন। সিপি জিনিসটা হলো ডেল্টা কিউ ডিভাইডেড বাই এন ডেল্টা টি। সিভি জিনিসটাও একই জিনিস, মোলার আপেক্ষিক তাপ। এটার মানেটা কি, মানে হইল 1 মোল পরিমাণ কোনো একটা গ্যাসকে যদি আমরা তাপমাত্রা ডেল্টা টি ইজিক্যাল টু 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে কত তাপ দিতে হবে, সেই তাপের পরিমাণটাই হলো মোলার আপেক্ষিক তাপ। এখন মানে ধ্রুব চাপে যদি এটা নির্ণয় করতে চাই আমরা, সেক্ষেত্রে এটাকে সিপি বলবো। ধ্রুব আয়তনে যদি নির্ণয় করতে চাই, মানে আয়তন চেঞ্জ হইতে দেবো না, তখন কতখানি তাপ আসলে কাজে লাগবে সেটা যদি বের করি, তাহলে এটা সিভি। সিপি বের করার প্রক্রিয়াটা কেমন হতে পারে, আমরা চাপ ধ্রুব রাখবো, তার মানে এই পিস্টনটাকে উঠানামা করতে দিতে হবে, পিস্টনটা আটকে দিলে চাপ ধ্রুব রাখা যাবে না। এরপরে আমরা কি করব, তাপ দেওয়া শুরু করব। তাপ দিয়ে দেখব 1 মোল গ্যাসকে 1 কেলভিন গরম করতে কত পরিমাণ ডেল্টা কিউ লাগতেছে, এটাই আসলে তাই বলতেছে এই সূত্রটার মানে। তো তাই সূত্রটা কোথা থেকে আসে, এন মোলের জন্য ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করতে যদি ডেল্টা কিউ তাপ লাগে, তাহলে 1 মোলের জন্য 1 কেলভিন বৃদ্ধি করতে কত তাপ লাগবে, এটা সুন্দর ঐকিকের মাধ্যমে বের করলে বোঝা যায়। এটাই হলো মোলার আপেক্ষিক তাপ। সেই ছোটোবেলা 9-10 এস চিনতেন না আমরা, এমএস ডেল থেটা বলতাম, ওই এস জিনিসটাই আসলে এখানে মোল হয়ে রিপ্লেস হয়ে গেছে। এখানে ভর নিয়ে কাজ করবো না আমরা, গ্যাসের ভর আসলে মেজার করা কঠিন, তাই মোলার আপেক্ষিক তাপ। সো এটা আসলে আপনাদের খুব পরিচিত, কিন্তু এটা ধ্রুব চাপে বের করলে এরকম নাম, ধ্রুব আয়তনে এরকম নাম। ধ্রুব আয়তন যদি বের করতে চাইতেন তাহলে পরীক্ষাটা এমনি করতাম না, এটাকে লক করে দিতে হইতো, এটাকে একদম সিল কালা করে দিতে হইতো, যেন নড়তে না পারে, আয়তন যেন বৃদ্ধি হতে না পারে। এখন আপনাদের যদি পদার্থবিজ্ঞানের ভাষায় একটু জিজ্ঞেস করি, সিপি বড় না সিভি বড়, এই প্রশ্নটা বোর্ডে মাঝে মাঝে আসে, সিপি বড় না সিভি বড়, সেটা খুব সহজে বলা যায়। আপনাদের একটু খেয়াল করে মাথাটা খাটিয়ে দেখেন, যদি আমি এটাকে লক করে দেই, লক করে দিলে ভিতরের তাপমাত্রা বাড়ে কেন, ডেল্টা ইউ বাড়ার কারণে, অভ্যন্তরীণ শক্তি বাড়ার কারণে। তো তাপমাত্রা অনেক দ্রুত বেড়ে যাবে যদি আমি 1 মোল গ্যাস নিয়ে মানে চাপ বাড়তে দেই, চাপটা ধ্রুব না রাখি, আয়তনটা ফিক্স করে দিয়ে যত খুশি গরম হোক এই অবস্থায় ছেড়ে দেই জিনিসটাকে, এই পিস্টনটা লক থাকা অবস্থায় যদি তাপ দেই, তাহলে অনেক তাড়াতাড়ি ভিতরে জিনিসগুলো গরম হয়ে 1 কেলভিনে পৌঁছে যাবে। অনেক তাড়াতাড়ি মানে হইলো যে কিউটা লাগবে, মানে সিভির সময় যে তাপমাত্রায় 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বেড়ে যাবে যে তাপ দেওয়াতে, তার থেকে অনেক বেশি তাপ লাগবে যদি আপনি আয়তনটাকে ছেড়ে দেন, মানে আয়তনটাকে ফিক্স না করেন। এই পিস্টনটাকে যদি ছেড়ে দেন, আপনি ওঠানামা করতে দেন, তাহলে কি হবে, পিস্টনটা এইভাবে বেড়ে যায়, বাহ্যিক একটা কাজ করবে। তার মানে আমি যদি একটু ম্যাথমেটিক্যালি প্রথম সূত্র দিয়ে ব্যাখ্যাটা করি, ডেল্টা কিউ ইজিক্যাল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ ছিল। যখন আমি আয়তন বাড়তে দিচ্ছি না, তার মানে হলো বাহ্যিক কোনো কাজই হইতে দিচ্ছি না, তার মানে যে তাপ দেব সেটাই তাপমাত্রা বাড়িয়ে দেবে। তাই অনেক তাড়াতাড়ি একটু কম তাপেই আসলে সিভি পাওয়া যাচ্ছে। বা বলতে পারেন, যখন পিস্টন লক করে দিচ্ছি, আয়তন ফিক্স রাখতেছি, তখন খুব কম তাপ দিয়ে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানো সম্ভব। কিন্তু সিপির ক্ষেত্রে সেটা সম্ভব না। সিপির ক্ষেত্রে আমি পিস্টন খুলে দিছি, তাই বাহ্যিক কাজও হবে, আবার অভ্যন্তরীণ শক্তিও আস্তে আস্তে বাড়বে। তাই আমার অনেক বেশি পরিমাণ ডেল্টা কিউ দিতে হবে অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে। তাই সিপি আসলে সিবির থেকে বড়। মানে বাহ্যিক কাজ হতে দিলে সিস্টেমকে গরম করে তার তাপমাত্রা বাড়ানোটা
আসলে একটু বেশি তাপ শক্তি ব্যয়ের কাজ হয়ে যাবে। তো এই কারণেই সিপি আসলে সিবির থেকে বড়, সোজা কথা। কারণ বাহ্যিক কাজও করতে হয় এই সময় তাপশক্তি দিয়ে। তো এখানে বেশি তাপশক্তি লাগতেছে 1 কেলভিনের তাপমাত্রা বাড়াইতে। মোলার আপেক্ষিক তাপ যদি সমচাপে বের করা হয় তাহলে এটা বেশি হবে। আর এটা যদি গাণিতিক প্রমাণ চাওয়া হয় তাহলে আমাদের কি বলে, এইখানে এই যে কিছু প্রমাণ দেখানো হয়েছে, প্রমাণ করে এই ডিফারেন্সিয়েশন ইউজ করে সুন্দর করে প্রমাণ করে, পদার্থবিজ্ঞান এটা ম্যাথমেটিক্যাল প্রমাণ করে বের করে আনতে হবে যে সিপি আর সিবি সম্পর্ক হয় যে সিপি ইজ ইকাল টু সিবি প্লাস আর। তার মানে সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর। এই সম্পর্ক থেকে আমাদের বোঝাই যাচ্ছে যে এই প্রতিপাদনটা করে দিলে ম্যাথমেটিক্যাল প্রুফ হইলো যে সিপি কেন সিবির থেকে বড়। এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে করা হয়েছে, কঠিন কিছু না, আপনারা দেখতেই পারবেন। গামা টার্মটা হলো সিপি আর সিবির অনুপাতটাকে আমরা গামা দিয়ে ডিনোট করতেছি, এবং এই ডাটাগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, বিভিন্ন সময় অঙ্কে লাগবে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা মান হলো 1.67। একটু খেয়াল করে দেখেন, যদি আপনাকে এক পারমাণবিক গ্যাস বলে সিভি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি এটা দ্বারা গুণ করে সিপি বের করতে পারবেন। তার মানে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা 7/5। বহু পারমাণবিক গ্যাস যদি থাকে, যদি খালি বায়ু বলে, জেনারেলি অক্সিজেনের মতো দ্বিপারমাণবিক জিনিস থাকে, তখন আমরা দ্বিপারমাণবিকটা ইউজ করব শুধু বায়ু বললে। আর বহু পারমাণবিক গ্যাস যদি বলে দেয় তখন আমরা 1.33 বা 4/3 ইউজ করে অঙ্ক করব। সো ওভারঅল এই 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 যে সূত্র, এই যে এখানে আমি লিখে রাখছি, এই দুটো ইউজ করে আমরা সিপি সিভি রিলেটেড ক্যালকুলেশনগুলো করতে পারবো, মোলার আপেক্ষিক তাপ বের করতে পারবো। আর মোলার আপেক্ষিক তাপ বের করতে পারলেই মজার ব্যাপার হলো আমরা ডেল্টা কিউ ডেল্টা ইউ দুটাই বের করতে পারবো, যদি আমরা এই দুটো সূত্রের মধ্যে ইউজ করে কাজ করতে চাই। এই যে ডেল্টা কিউ আর ডেল্টা ইউ বের করার জন্য এই সূত্র। তার মানে পরীক্ষায় কেমন অঙ্ক আসতে পারে, গ্যাসের গামা বলে দেবে বা গামার ক্লু দিয়ে দেবে, সেখান থেকে সিপি বা সিবি বের করতে হবে। সিপি বা সিবি বের করে এইখানে বসিয়ে দিয়ে আমরা ডেল্টা কিউ আর ডেল্টা ইউ বের করতে পারবো। আর সেখান থেকে ডেল্টা ডাব্লিউ চাইলে বের করতে পারবো। আবার ডেল্টা ডাব্লিউ বের করারও বিভিন্ন প্রক্রিয়ার জন্য বিভিন্ন সূত্র আছে। ডেল্টা ইউর জন্য সূত্র একটাই, ডেল্টা কিউর জন্য সূত্র একটাই। সো এই দুটা বেশি কঠিন না। সিপি সিপি বুঝে গেছি, ডেল্টা টি মানে হলো কতখানি তাপমাত্রা পরিবর্তন করা হয়েছে, এন মানে হলো কত মোল গ্যাস নিয়ে গরম করা হচ্ছে। সো এখানে সবই জানি আমরা, তাপগতিবিদ্যার সূত্রের মধ্যে থাকা। এই দুটা বের করতে আমাদের কষ্ট নাই। এখন ডেল্টা ডাব্লিউ নিয়ে কথা বলি। ডেল্টা ডাব্লিউ নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমেই খুব সুন্দর করে বলতে হচ্ছে এটা হলো সম চাপ প্রক্রিয়ায়, আর এটা হলো সম উষ্ণ প্রক্রিয়ায়, আর এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। এই তিনটা সূত্রের মধ্যে একটা সূত্রের মাত্র আপনাদের বইয়ে প্রমাণ আছে, সেটা হলো পি ডেল্টা ভি। আর এই দুইটা প্রমাণ আসলে নাই, ইন্টিগ্রেশন করে আসে। আর এই সূত্রটার মধ্যে পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি বসিয়ে দিয়ে আসলে এটা বানানো হয়েছে। সো এই দুইটা আলাদা সূত্র না, একই সূত্র। এটা আর এটা একই সূত্র। এখন এই সূত্রগুলোর মধ্যে এমন কিচ্ছু নয় যেটা আপনারা না জানেন। এই পি ডেল্টা ভি মানে হইল আয়তন কতখানি প্রসারিত হয়েছে। আমি যদি এই যে সমচাপ প্রক্রিয়াতে পিস্টন আনলক থাকে, তার মানে পিস্টন এখান থেকে মুভ হয়ে এখানে যাইতে পারে, তাইলে এই যে আয়তনটা বাড়লো না, সেটাই হলো ডেল্টা ভি। আর যে চাপ এখানে আছে সেই চাপ, ধ্রুব চাপটা ইন্টু ডেল্টা ভি দ্বারা গুণ করে দিলে আপনি বুঝে যাবেন যে সমচাপ প্রক্রিয়ায় বাহ্যিক কাজ কতখানি হইতেছে, এইখানে আয়তন প্রসারণের জন্য কতখানি কাজ হচ্ছে, বা আয়তন সংকুচিত করার জন্য কতখানি কাজ হচ্ছে, এটা বের করার সূত্র পি ডেল্টা ভি। আবার বাহ্যিক কাজ বের করার আরেকটা সূত্র আছে এনআরটি লন ভি2 বাই ভি1। ভি2 মানে হইল প্রসারিত হওয়ার পর, যে প্রসারিত সবসময় হবে তা না, মানে এই কাজটা হওয়ার পর বা ঘটনা ঘটার পর আয়তন, আর ঘটনা ঘটার আগের আয়তন হলো ভি1। এই দুটা বসিয়েও আপনারা ডেল্টা ডাব্লিউ বের করতে পারবেন। এনআরটি এগুলো সব চিনেন, মোলার গ্যাস ধ্রুবক। আর 1/1 মাইনাস গামা, এই সূত্রটা ইউজ করতে হবে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আপনারা ডেল্টা ডাব্লিউ বের করতে যাবেন। অথবা যদি এগুলো না দেওয়া থাকে তাহলে এনআরটি দিয়ে বের করতে হবে, তাপমাত্রা চেঞ্জ দিয়ে আপনার গামা ইউজ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা বের করতে হবে। আপনারা সুন্দর করে নোট দিয়ে লিখে রাখেন। এই সূত্রের প্রতিপাদন নাই, তা আপনারা আমি কিছুই দেখাচ্ছি না, জাস্ট আদি আয়তন শেষ আয়তন এতগুলো লিখে রাখেন। আর এটা হলো সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট, ওই যে টি কনস্ট্যান্ট, এটা হলো এটা হলো সমচাপীয় প্রক্রিয়া, তাই পি কনস্ট্যান্ট। আর এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেখানে গামা দেখবেন বুঝতে পারবেন যে ওইখানে এই গামা মামারে দেখলে বুঝতে পারবেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া করতেছে ঘটনাটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা বিশেষ ব্যাপার হলো পিভি
সরাসরি কনস্ট্যান্ট হবে না। আদর্শ গ্যাসের জন্য জেনারেলি পিভি কনস্ট্যান্ট, আপনারা কেমিস্ট্রি যারা একটু আধটু পড়েছেন তারা জানার কথা, বা 9-10 কেমিস্ট্রিতেও এটা ছিল। পিভি জেনারেলি কনস্ট্যান্ট, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই তিনটা জিনিস কনস্ট্যান্ট হবে, পিভি সরাসরি কনস্ট্যান্ট হবে না। পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট হবে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট হবে, পি টি টু দি পাওয়ার গামা বাই ওয়ান মাইনাস গামা এটা কনস্ট্যান্ট হবে। এই তিনটা সূত্র আপনি ইউজ করবেন কিভাবে, এটা একটা চিন্তার ব্যাপার। আমি একটু করে দেখাই। ধরেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আপনার একটা চাপ দিছে, একটা আয়তন দিছে, আরেকটা চাপ দিছে কিন্তু আরেকটা আয়তন দেয় নাই, কিন্তু আপনাকে বলে দিছে যে গ্যাসটা ছিল অক্সিজেন গ্যাস, মানে দ্বিপরমাণবিক গ্যাস। এটার জন্য গামার মান মুখস্থ আছে আপনার, আমি একটু আগে বই থেকে দেখাই দিছি গামার মান। এই যে এখান থেকে মুখস্থ করতে হবে। এই যে দ্বিপরমাণবিক গ্যাসের জন্য কত 1.7/5 মনে করেন, হইল 7.5 বা যা খুশি হোক, সমস্যা নাই। এখন আপনারা ধরেন P1 V1 P2 দিয়ে দিছে, V2 বের করতে বলতেছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিছে, তাই আপনি এই সূত্র লিখবেন। রুদ্ধতাপীয় প্রক্রিয়া না বললে P1 V1 P2 V2 দিয়ে দ্রুত অঙ্কটা করে ফেলতে পারতেন, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলাতে আপনি এটা করতে পারবেন না। আপনার এখন ভদ্রভাবে করতে হবে অঙ্কটা। কি করতে হবে আমি দেখাচ্ছি, দেখেন। P1/P2 এইভাবে একসাথে আনলাম, V2/V1 একসাথে এনে হোল টু দি পাওয়ার গামা লিখলাম, যেহেতু দুইটার পাওয়ারই গামা আছে, এই গামা মামার উপরে দিয়ে দিলাম। এখন আমি করব কি, দেখেন কি করি, একটু দুষ্টমি করতেছি। ম্যাথমেটিক্যালি আমি এটাকে 1/গামা দিয়ে দেবো, কারণ দুই পাশে 1/গামা পাওয়ারে উন্নীত করছি বলতে পারেন। তাহলে V2 আসলে V1 ইন্টু P1/P2 ডিভাইডেড হোল টু দি পাওয়ার 1/গামা। এই তো এইভাবে করে আমি V2 বের করে ফেলতে পারবো। যদি একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে আয়তন, মানে পাত্রের আয়তনটা আর চাপটা, তারপরে অন্য একটা পাত্রের চাপ এবং আয়তন জিজ্ঞেস করা হয়, এগুলো আপনি এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারেন। এই একই রকমভাবে এই যে এটা যেটা দেখালাম, এরকমভাবে আরও দুইটা সূত্র রয়েছে। যখন তাপমাত্রার আয়তন নিয়ে কোনো ক্যালকুলেশন দেবে, তখন এই টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান নিয়ে কাজ করবেন। এই ওয়ানটা কিন্তু উপরে, সাবধান। আর পি ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা, এটা ব্যবহার করতে হবে পি আর টির ক্ষেত্রে, যখন চাপ আর তাপমাত্রা নিয়ে আপনার এই ধরনের ক্যালকুলেশন করার দরকার পড়বে, তখন আপনারা এটা ইউজ করবেন। সো আমরা এই তিনটা সূত্রের ইউজও মোটামুটি বুঝে ফেলেছি। সো আমরা অনেকখানি করে ফেলেছি, এইটুকু বুঝলে আসলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো প্রত্যেকটা জিনিসের মানে আপনারা বুঝতে পারবেন। আমি যা অঙ্ক করা কায়দা, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা কেন ধ্রুবক এবং সূত্রগুলো কীভাবে আসে সেটার প্রতিবেদন এখানে আছে। এতখানি করার পরে আপনি দেখবেন এইখানে যেটা বের হয়েছে, এটা আপনার দরকার। প্রতিবেদন আসবে না পরীক্ষায়, মোটামুটি বলা যায় এটা আসবে, বাট প্রতিবেদনটা আপনার সময় থাকলে অবশ্যই বুঝে নিতে পারেন একটা সময়, বাট কুইক কোর্সে বা সামারিতে আমরা দেখাবো না। এই যে এগুলো কীভাবে আসে সেটা ওইখানে দেখানো হয়েছে, আপনারা যদি মন চায় দেখতে পারবেন। বাট কীভাবে অঙ্কটা করার জন্য ইউজ করে সেই টেকনিকটা আমি দেখাই দিলাম। এই যে এখানে একটা কাজ করেছি, এটা কিন্তু সূচকের 9-10 একটা ব্যবহার বিদ্যা, সূচক বিদ্যা প্রয়োগ করেছি, সেটা কিন্তু আপনার করতে হবে। এখানে অনেকে লন দুই পাশে নিয়েও করতে পারেন, সেটাও করা যাবে, একটা সলভিং মেথড হিসেবে ইউজ করতে পারেন। সো আমি এখানে চলে আসতেছি। এখানে একটা খুব মজার একটা কাজ করা হচ্ছে, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সময় পিভির গ্রাফ আর মনে হইতেছে সমষ্ণ প্রক্রিয়ায় পি আর ভি ভার্সেস গ্রাফ, এই দুটার মধ্যে কোনটা বেশি খাড়া সেটা নিয়ে একটা ক্যালকুলেশন করা হচ্ছে। সেটা আই থিঙ্ক আমি এখন দেখাইতে চাচ্ছি না, এটা থিওরিটিক্যাল একটা ব্যাপার। বাট আমরা মনে হচ্ছে যদি গ্রাফটা থাকতো, কেমিস্ট্রিতে এটা আমরা দেখাবো হয়তো, কেমিস্ট্রি যখন আমরা ডিল করব কেমিস্ট্রি নিয়ে। আচ্ছা আমরা দেখি এটা আছে কিনা কোথাও বইয়ের মধ্যে থাকলে। হ্যাঁ, এখানে এই যে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, পি ভার্সেস ভি গ্রাফ যদি আমরা আঁকি, তাহলে সমষ্ণ প্রক্রিয়া এরকম গ্রাফ পাওয়া যাবে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পাওয়া যাবে হলো এই গ্রাফটা। এই যে এটা একটু বেশি খাড়া দেখা যাচ্ছে না, খাড়া মানে হলো একটু বেশি ঢালু, আর এটা একটু কম ঢালু। এখান দিয়ে পড়ে গেলে একটু ভয় কম লাগবে, এখান থেকে পড়ে গেলে অনেক বেশি ভয় লাগবে, কারণ বেশি খাড়া আর কি, তাই না? এটাই হলো এখানে বলা হইতেছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বেশি খাড়া হওয়ার কারণটা হলো এটা হুট করে ঘটনাটা ঘটানো হয় আর তাপমাত্রা চেঞ্জ হয়ে আসে। তাপমাত্রা যখনই পি আর ভির মধ্যে যখন গ্রাফ আঁকা হবে, তখন সমষ্ণ প্রক্রিয়া, ধরেন এই তাপমাত্রা একটা গ্রাফ পাচ্ছেন, এই তাপমাত্রা আরেকটা গ্রাফ পাচ্ছেন, যখন আপনি T1 থেকে T2-তে শিফট করবেন, তখন তো এইভাবে আসতে হবে, মানে দুইটা গ্রাফকে কেটে আসতে হবে। এই কারণে আসলে এই ছবি থেকেই বোঝা যাচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা খাড়া হবে। এটার বিশেষ একটা কারণই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপমাত্রা চেঞ্জ হতে দিচ্ছি, সমষ্ণ প্রক্রিয়া সেটা দিচ্ছি না। তাই সমষ্ণ প্রক্রিয়া যেগুলো আইসোথার্ম বলে, এগুলাকে
পিভির যে গ্রাফগুলো পাচ্ছি সেটার থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পাওয়া গ্রাফটা অনেক বেশি খাড়া হবে, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া আসলে সমষ্ণ প্রক্রিয়ার একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে জাম করে মানে এই বিন্দুগুলো পাওয়া যাচ্ছে, আর বি বিন্দুটা দুইটা পাওয়া যাচ্ছে। সো দ্যাটস ইট। তাপমাত্রা চেঞ্জ হয় বলেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা বেশি খাড়া, এটা বলা যায়। বাট আমি এটার আবার গাণিতিক প্রমাণ আছে, সেটা আমরা দেখতে পারবো যদি আমরা পিভি টু দি পাওয়ার গামারে ডিফারেন্সিয়েশন করে দেখাই, তাহলে পিভির গ্রাফ থেকে এই জিনিসটা পাওয়া যায় যে পি গ্রাফের ঢাল ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যাচ্ছে। আর যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য বের করতাম তাহলে এটা গামা থাকতো না, আপনারা ভালো মতোই জানেন। এরকম আসতো এই যে পিভি ইজ ইকাল টু পি কনস্ট্যান্ট, যেহেতু সেটাকে ডিফারেন্সিয়েশন করলে এই গ্রাফটা পাচ্ছে, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পাচ্ছেন। বেসিক্যালি পিভিকে ডিফারেন্সিয়েশন করে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো এইভাবে করে জিনিসটাকে সাজিয়ে এইভাবে লেখা হচ্ছে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তো পিভি কনস্ট্যান্ট না, পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, তাই পিভি টু দি পাওয়ার গামার দুই পাশে ডিফারেন্সিয়েশন করছে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো, আর ডানে এইটার ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার আসতেছে এইটা। এই দুইটা রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যে এই যে ঢালটা, এই ঢালটা তার থেকে গামা গুণ বড়, গামা টাইমস বিগার, তার মানে হলো এটা বেশি খারাপ বোঝাই যাচ্ছে, বেশি ঢালু। আর মাইনাস ঢাল মানে হলো নিচের দিকে নামতেছে ঢালটা। ঢাল সম্পর্কে বা স্লোপ সম্পর্কে ম্যাথ ক্লাসে ভালো আইডিয়া দেওয়া হয়, এখানের কথা না বললাম। ম্যাথমেটিক্যাল প্রুফ এবং ফিজিক্স ব্যবহার করে, পদার্থবিজ্ঞান ব্যবহার করে আমরা এখন যেটা করলাম সেটার হলে একটা প্রশ্নের উত্তর করলাম। কি প্রশ্ন? রুদ্ধতাপীয় রেখা কেন সমষ্ণ রেখার থেকে অধিক খাড়া, সেই প্রশ্নটার উত্তর আমরা এখানে করতে পারলাম বা বুঝতে পারলাম। ওকে, আমরা এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হলো বেসিক্যালি কি বলে, ক্লসিয়াস বলতেছে তাপ স্বতঃস্ফূর্তভাবে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না, মানে উল্টা ঘটনা কখনো ঘটে না। এটা হলো দ্বিতীয় সূত্রের মূল কথা, যে আপনি যদি ঠান্ডা থেকে গরম বস্তুতে তাপ শক্তিকে পাঠাইতে চান তাহলে আপনার কিছু না কিছু বাইরে থেকে কাজ করে দিতে হবে, আপনার নিজের কোনো না কোনো শক্তি প্রয়োগ করতে হবে। স্বতঃস্ফূর্তভাবে গরম থেকে ঠান্ডাতে আসবে, ঠান্ডা থেকে গরমে যাবে না। এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ফানি মনে হইতে পারে আপনার কাছে ব্যাপারটা। প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি সেটা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, বাট এখান থেকে তেমন কোনো ধরনের অঙ্ক আসার সম্ভাবনা খুব কম। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে, কিছুই বোঝা গেল না। আর যেটা এটা করে না এটা অপ্রত্যাগামী পরবর্তী প্রক্রিয়া। ব্যাপারটা অনেকটা বলতে পারেন একটা স্প্রিংকে টান দিয়ে ধরলেন আবার ছেড়ে দিলেন, একই জায়গায় ফিরে গেল। যে কাজ আপনি করছিলেন ওই কাজ আবার নিজে করে ফিরে গেল, প্লাস মাইনাস জিরো। আপনি যে কাজ করছেন স্প্রিং যে কাজ করছে দুটো মিলে জিরো হয়ে গেল। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। কিন্তু আপনি যদি একটু টান, এখানে দেখেন একটা বস্তু রাখলাম, এই বস্তুটাকে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছি, দেখেন এইদিকে যখন আমি সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম তখন কি হচ্ছিল, উল্টা দিকে ঘর্ষণ কাজ করতেছিল, ঘর্ষণ। আবার যখন আমি বস্তুটাকে ধরেন এই পর্যন্ত টেনে এখানে নিয়ে আসছি, আনার পরে আবার ইচ্ছা হলো যে আবার ফিরিয়ে দেব, যে জায়গায় আনছিলাম এ থেকে বিতে আনার পরে বি থেকে আবার এতে নিয়ে যেতে যাচ্ছি, নিয়ে গেলাম, যাওয়ার সময় কি হবে, ঘর্ষণ আবার উল্টা দিকে কাজ করবে। একটু চিন্তা করে দেখেন, ঘর্ষণ দ্বারা যে কৃত কাজ হইতেছে সেটা কিন্তু কোনোদিনও বিয়োগ হয়ে জিরো হয়ে যাচ্ছে না। ঘর্ষণ সবসময়ই আমি যে দিকে টান দিচ্ছিলাম তার বিপরীতে কাজ করতেছিল। সো এ থেকে বিতে যাই, বির থেকে এতে আসি, আমি যে কাজ করলাম সেটা পজিটিভ হইলো নেগেটিভ হইলো, কিন্তু ঘর্ষণের দুইটাই পজিটিভ হয়েছে। ঘর্ষণ দ্বারা এ থেকে বিতে নেওয়ার সময় কাজ ধনাত্মক হয়েছে, ঘর্ষণ দ্বারা কিন্তু কাজ এ টু বিও প্লাস, আর বিট থেকে এতে আনছি সেটাও ধনাত্মকই ছিল। তার মানে ঘর্ষণ দ্বারা কৃত কাজ আসলে প্রত্যাবর্তী না, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পড়ে। এটার মধ্যে কাজ যোগ বিয়োগ করে শূন্য হয়ে যাচ্ছে না, এই ধরনের প্রক্রিয়াকে বলা হইতেছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, প্রক্রিয়া বুঝলেন। এখন আমরা কিন্তু ফার্স্ট সূত্রে ঢোকার আগে অনেকগুলো প্রক্রিয়া বুঝেছিলাম, সমষ্ণ প্রক্রিয়া, হ্যান ত্যান, রুদ্ধতাপী প্রক্রিয়া, অনেক কিছু। এই দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা এই জিনিসটা শিখে নিলাম, প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি। কিন্তু এটা জানি আমার কি লাভ হইল, এটা জানি একটা জিনিস লাভ হইল যে সবসময় শক্তি ব্যালেন্স করে আপনি যোগ বিয়োগ করে জিরো বানাইতে পারবেন না। এমন কিছু শক্তি সবসময় থাকতেই পারে যে শক্তিটা আসলে বেসিক্যালি আপনি রূপান্তর করে অন্য কিছু বানাইতে পারতেছেন না। এই ধরনের শক্তিকে বলা হয় এনট্রপি। তো এনট্রপি নিয়ে আমরা কথা বলার আগে
তাপগতিবিদ্যার এই সূত্রটার একটু মিনিং বুঝি আমরা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে কি? বলে হইল যে আপনি যদি Q1 ইনপুট দেন আর একটা কিছু করতে চান, তাইলে ওই শক্তির তাপ ইঞ্জিনের মধ্যে থাকা কিছু একটা কাজ করার পরে দেখা যাবে যে কিছু না কিছু শক্তি আবার বাইরে সে ফেলেই দেবে, মানে পুরো শক্তিটা খুব 100% ভাবে কাজে রূপান্তর করতে পারবে না, কিছু না কিছু ওয়েস্টেজ দুনিয়াতে থাকবেই। এটাই হলো দ্বিতীয় সূত্রের একটা বেসিক থিম। বা দ্বিতীয় সূত্রকে গভীরভাবে বুঝতে গেলে অনেক ডেপথে গিয়ে কথা বলতে হবে, যেটা আমি বলতে চাচ্ছি না। যে দ্বিতীয় সূত্র আপনি এইটুকুই ধরে নিতে পারেন যে বাহ্যিক কাজটা হবে সবসময় ইনপুট দেওয়া শক্তি আর আউটপুট হিসেবে বের হয়ে যাওয়া শক্তির দুইটার বিয়োগফল। মানে ইঞ্জিন কাজ করে হইলো মাঝখানে, তাপীয় ইঞ্জিনের কথা যদি বলেন, কিছু তাপ দিচ্ছেন, মাঝখানে কিছু কাজ করে বাকিটা বাইরে ফেলে দিচ্ছে, তার মানে ইনপুট মাইনাস আউটপুটই হলো কাজ। সো যে শক্তিটা ব্যবহার হয় নাই সেটা যদি বিয়োগ করে দেই, যতখানি দিছিলেন আপনি টোটাল সেটা থেকে, তাহলে কতখানি কাজ করবে ইঞ্জিন সেটা বোঝা যাচ্ছে। সো দ্যাটস ইট। এটাকে অন্যভাবে চিন্তা করতে পারেন, আপনার Q1 পরিমাণ শক্তি যেটা দিচ্ছেন সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, কিছু কাজ করবে আর কিছু কাজ না করে বাইরে ছেড়ে দেবে শক্তি। সো এটা হলো আউটপুট এনার্জি। সো এটা বলতে পারেন Q1 = W + Q2, এভাবে করেও এটাকে বুঝতে পারেন। এটা আসলে বেসিক্যালি ইঞ্জিনের সূত্র, হিট ইঞ্জিনের সূত্র বা হিট ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে পারেন। আর আমাদের যে তাপগতিবিদ্যার সূত্র সেটার উপর বেস করেই কিন্তু এটা তৈরি। এই যে দেখেন অনেকগুলো বিজ্ঞানী, এই প্রত্যেকটা সংজ্ঞা আপনাদের মুখস্থ করতে হবে, যাদের বোর্ড পরীক্ষা দিতে হবে এই চ্যাপ্টারের উপর। তাদের কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্লসিয়াসের বিবৃতি, কেলভিনের বিবৃতি সবগুলো পড়া লাগবে। এরপরে দ্বিতীয় সূত্রের যে ধারণা সেটা নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে আসলে দ্বিতীয় সূত্রের মধ্যে। দ্বিতীয় সূত্রের থেকে আরেকটা বিশেষ কথা আমি বলে দিই, স্বতঃস্ফূর্তভাবে যে যে ঘটনা ঘটে সেই ঘটনাগুলো সবসময় দেখা যায় যে প্রত্যাবর্তন ঘটে না। মানে আপনি যখন এই তাপ এ থেকে বিতে তাপ শক্তি ধরেন যাচ্ছে, এ গরম জিনিস, বি হলো ঠান্ডা জিনিস, ঠান্ডা জিনিসে তেমনি তাপ যাবে, কিন্তু আপনি যখন ঠান্ডা থেকে গরমে আনতে যাবেন তখন আপনার বাইরে থেকে অনেক কাজ করতে হবে। এটাই হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের মূল কথা যে আপনি বাইরে থেকে কাজ না করলে স্বতঃস্ফূর্তভাবে উল্টা ঘটনা, রিভার্সেবল ঘটনাটা ঘটবে না। আর আরেকটা ব্যাপার হইল যে এই যে প্রকৃতিতে সকল স্বতঃস্ফূর্ত ঘটনাই হলো একমুখী। কারণ এই যে শীত গরম থেকে ঠান্ডার দিকে গেল, শীতের থেকে ঠান্ডার থেকে কিন্তু গরমের দিকে একা একা ফিরে আসে না। তো স্বতঃস্ফূর্তভাবে যে ঘটনাগুলো ঘটে সেটা আসলে প্রত্যাবর্তন করেই না, জেনারেলি বলা যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখান থেকে আপনারা নোট ডাউন করতে পারেন। আবার যে ঘর্ষণের জন্য যে তাপশক্তি সৃষ্টি হয় ওইটা অপ্রত্যাগামী, মানে ওইটা আর ফিরে আসে না। সো এখন আমরা যেহেতু এই সূত্রটা আমরা বুঝতে পারছি এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কথাটা বুঝতে পারছি, কিন্তু ডেপথ মিনিংটা আমি এখন বলতে যাচ্ছি না, এটা অনেক ডেপথে যেতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন যে এটার সাথে এনট্রপির কী রিলেশন আছে আর এই সূত্রটা কী মিন করে। বাট আপাতত আপনার বোর্ডের পরীক্ষা দেওয়ার জন্য এই সূত্রের কোনো ব্যাখ্যা জানার আপাতত দরকার নাই, সূত্রগুলো মুখস্থ করে বসায় দেবেন, বিজ্ঞানীরা বলছে, আপনিও বলবেন তোতা পাখির মতো, বাংলাদেশে তো এগুলোই চলে। যাই হোক, বাট আমরা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছি। আমাদের যে প্রিমিয়াম মেম্বারশিপে ক্লাসগুলো আছে ওগুলোতে আমরা হয়তো আরও ডিটেলে এগুলো বোঝাবো যে আসলে এই সূত্রটার মানেটা কী, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মানেটা কী, কী বলতে চায় আসলে দ্বিতীয় সূত্র। এই যে ক্লসিয়াস দেখেন কি বলতেছে, কই বিজ্ঞানীদের সূত্রগুলা কই, এই যে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রের পক্ষে নিম্ন বস্তু থেকে উচ্চ বস্তুর দিকে তাপ স্থানান্তরিত করা সম্ভব না। এটা জানা কথা, এটা সূত্র হইল কেমনি, অনেক আজগবি লাগবে আপনাদের কাছে পড়লে, কিন্তু এটার মধ্যে আসলে রহস্য আছে, খুব মজার জিনিসপত্র আছে। এটা আসলে বোঝাইতে চায় যে এনট্রপি ওভারঅল বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, এটারও প্রমাণ আপনারা দেখতে পারবেন। এরপর নিচে কার্নোট ইঞ্জিন আছে, যেটা আমি এখন পড়াবো না মোটেও। কার্নোট ইঞ্জিন সম্পর্কে এতটুকু কথাই বলবো, কার্নোট ইঞ্জিনের মধ্যে যে কাজটা হয়, কার্নো একটা কাল্পনিক ইঞ্জিন বানাইছে, এই ইঞ্জিন দুনিয়ায় কোথাও এক্সিস্ট করে না, প্রথম কথা। কার্নোর এই আদর্শ ইঞ্জিনের কাজ করার যে চক্রটা সেটা পিভি গ্রাফ দিয়ে দেখানো হয়েছে। আর আপনারা মনে রাখবেন এই যে ভিতরে ক্ষেত্রফলটা সেটাই হইল কার্নোট ইঞ্জিনের টোটাল যে কাজ। এই যে দেখেন মোটকৃত কাজ হবে ABCD এর ক্ষেত্রফল। যদি কখনো অবজেক্টিভে কার্নোট ইঞ্জিন এরকম চেহারা পান তাহলে এটার ক্ষেত্রফল বের করে অ্যান্সার বসাই দিবেন। জেনারেলি গ্রাফ থাকলে এটার ক্ষেত্রফল বের করে আপনার অ্যান্সার বসান, এটা আমি জানি। যাই হোক, এটা একটা মজার কথা ছিল। এখানে চলে আসেন তাপীয় ইঞ্জিনের দক্ষতার সূত্র। ইটা ইজিক্যাল টু
ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত শক্তি ডিভাইডেড বাই ইঞ্জিনের শোষিত শক্তি, মানে বুঝতেই পারছেন আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ডাব্লিউ বাই কিউ ওয়ান। ডাব্লিউ মানে তো কিউ ওয়ান মাইনাস কিউ টু, একটু আগেই দেখছেন। সো এটা মানে হলো কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান, তার মানে এটাকে লিখতে পারেন ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। আরেকটা মজার ব্যাপার হলো আদর্শ কার্নোট ইঞ্জিন হইলে এই সূত্রটা এইভাবে খাটবে, কিন্তু সাবধান, আদর্শ কার্নোট ইঞ্জিন হইলে এই সূত্রটা খাটবে কিউ টু বাই কিউ ওয়ান ইজ ইকাল টু টি টু বাই টি ওয়ান। মানে এই যে তাপমাত্রাটা সিঙ্ক বা উৎসের তাপমাত্রা বলতে পারেন, এই যে উৎসের তাপমাত্রা, তাপ উৎসের যে তাপমাত্রা সেটার সাথে এইগুলা সমানুপাতিক সম্পর্ক থাকবে যদি সেটা আদর্শ তাপীয় ইঞ্জিন হয়। তো আমরা এখানে একটু সহজ করে বললে আমাদের সেই একটা ছবিতে চলে আসতে হয়। এই যে সূত্রটা ইউজ করতেছি, এই সূত্রটা ইউজ করা যাবে যদি আদর্শ কার্নোট ইঞ্জিন হয়, নাইলে যাবে না। যদি ইঞ্জিন যে কোনো সাধারণ ইঞ্জিন হয় সেক্ষেত্রে আপনি এই সূত্র ইউজ করে কিছুই করতে পারবেন না। এই সূত্রটা ইউজ করার দরকার পড়বে এই দক্ষতা বের করার জন্য বা অন্য কোনো কাজের জন্য। হইতে পারে কিউ টু বাই কিউ ওয়ান খুঁজতেছেন আপনি দক্ষতা বের করতে যেয়ে, দক্ষতা বের করতেই পারতেছেন না, কিউ টু বাই কিউ ওয়ান দেওয়া নাই, তাপমাত্রা দেওয়া রয়েছে। তাপমাত্রার সময় কি কি বলা থাকবে, যে বলবে তাপ গ্রাহকের তাপমাত্রা টি টু, বলবে তাপ উৎস বা সিঙ্কের তাপমাত্রা বা গ্যাসের চুলার তাপমাত্রা, যাই বলুক এই জিনিসটাই হলো টি ওয়ান আর এটা টি টু। এই যে নামগুলো লিখে রাখতে হবে, তাহলে আপনি অঙ্ক করতে পারবেন এই সূত্র ব্যবহার করে। দক্ষতার সূত্র, আর এইটাই কোথা থেকে আসছে এটা তো আপনি বুঝতেই পারতেছেন, ইনপুট মাইনাস আউটপুটই হলো মাঝখানে করা কাজ। তাপগতিবিদ্যার সূত্রকে ধরে আমরা তাপীয় ইঞ্জিনের সূত্র এটা। এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে লেখা যায় ইটা ইন্টু কিউ ওয়ান, কারণ এই দুটার যে পার্থক্য সেটার সাথে এই যে আপনি এটার সাথে তুলনা করে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন এটা কোথা থেকে আসতেছে। আমি এখানে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। কই 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 ইটার যে বেসিক ফর্মুলা সেখান থেকে আসতেছে, এই যে ডাব্লিউ ইজ ইকাল টু ইটা ইন্টু কিউ ওয়ান, এটা ভুলে যায় অনেকেই। কিউ ওয়ান আর ইটার দেওয়া থাকলে কিন্তু ডাব্লিউ বের করা অত্যন্ত সহজ, কিউ টুর দরকার নাই। কর্মদক্ষতা দেওয়া থাকে আর যদি কিউ ওয়ান দেওয়া থাকে তাহলে দুটোকে গুণ করে দেবেন, কাজ হয়ে যাবে। বাট একটা সাবধানতা অবলম্বন করতে হবে, কর্মদক্ষতা কিন্তু পার্সেন্টেজে দেওয়া থাকে, তাইলে তো 100 দিয়ে ভাগ করার ব্যাপারটা চলে আসবে তখন। যাই হোক, আরেকটা ব্যাপার, আপনি অঙ্ক ভুল করছেন কিনা সেটা বোঝার একটা কায়দা হলো ইটার মান দেখবেন 100%-এর বেশি আসবে, কিন্তু কোনো ইঞ্জিনই কিন্তু এত ভালো দক্ষ না যেটা 100%-এর বেশি আসবে। ইভেন কার্নোট ইঞ্জিনের দক্ষতা 100% না। পৃথিবীতে 100% দক্ষ ইঞ্জিন যদি তৈরি করা যাইতো তার মানে হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ভুল। তা তো না, কিছু না কিছু লস হবেই, সেটাই হলো তাপগতিবিদ্যার সূত্র বলতে চাইতেছে। আর এখন আমরা সবার লাস্টে যেটা দেখব সেটা হলো এনট্রপি। এখানে কিছু অঙ্ক দেখানো হয়েছে এটা দিয়ে বিভিন্ন ইঞ্জিনের দক্ষতা, তাপমাত্রা, তাপগ্রাহক, হ্যান এটা ওটা দেওয়া রয়েছে, আমাদের বের করতে হবে যে তাপমাত্রার পরিবর্তন বা কত বাড়াতে হবে এইসব। এটা করা হয়েছে আমাদের জাস্ট এই কয়টা সূত্র ব্যবহার করে, এই 3টা সূত্র ব্যবহার করে, খুব সহজ বোঝাই যাচ্ছে। এগুলা 9-10-এর বাচ্চারা করতে পারবে, ছোট দেখে দেখে অঙ্ক করবে, কোনটারে কি বলে এটা বুঝে করতে হবে। এনট্রপি জিনিসটা কি সেটা বলতে গেলে অনেক বড় একটা 1 ঘন্টার উপরে লেকচার দিতে হবে, বাট আমি সিম্পলি যদি বলি অরূপান্তরযোগ্য তাপশক্তি। অনেকে বলে এটা বিশৃঙ্খলা, বাট বিশৃঙ্খলা প্লাস অরূপান্তরযোগ্য তাপশক্তি এরকম বললেই ব্যাপারটা সুবিধাজনক। আর একটু সহজ করে বলি, যে তাপশক্তি বা যে শক্তিটা আপনি আর রূপান্তর করে কাজে লাগাইতে পারতেছেন না, ধরেন আমি যে কথা বলতেছি আপনি শুনতেছেন, এই জ্ঞান দিয়ে আবার কাজে লাগে অন্য কিছু করতে পারবেন। জ্ঞানের বিতরণ যদি সংরক্ষণশীলতার নীতি জ্ঞানের উপর থাকতো তাহলে ওইটার মধ্যে প্রয়োগ করা যাইতো। কিন্তু এনট্রপি হলো এমন শক্তি যেটাকে আপনি আর চেঞ্জ করতে পারতেছেন না। ধরেন একটা শক্তি তাপশক্তি হয়ে গেছে, তাপশক্তি তাপমাত্রা বাড়িয়ে ফেলতেছে বা বাড়াচ্ছে না বা এরকম একটা কিছু হচ্ছে, আপনি যেটা দেখলেন সেটা হলো ওই তাপশক্তিকে দিয়ে আর কিছু করা যাচ্ছে কি না। যদি আমি বলি ওটা দিয়ে একটা ইঞ্জিন চালাবো, যদি একটা জায়গায় আগুন জ্বালিয়ে সেখানে আমি একটা কি বলে ওটা দিয়ে আমি একটা ট্রেন চালাইতে চাচ্ছি বা অন্য কিছু চালাতে চাচ্ছি, সেটা করতে পারবো আমরা চাইলে, কিন্তু ওই সময়ও কিছু এনার্জি নষ্ট হয়ে যাবে ঘর্ষণের ফলে, বা কিছু এনার্জি এমনভাবে ট্রান্সলেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যেটাকে আমি আর ফিরে পাবো না, মানে কোনোভাবে আর ইউজ করা যাবে না। ওই পরিমাণ শক্তি যেটাকে ইউজ করে আবার অন্য কিছু করা যাচ্ছে না সেটাকেই বলা হচ্ছে এনট্রপি। আর যদি আপনি ভালোভাবে একটু গণিত ব্যবহার করে দেখেন তাহলে পুরো পৃথিবীর এনট্রপি সবসময় বৃদ্ধি পাচ্ছে, এটা প্রমাণ করা যায়। এটা একটা মজার একটা ব্যাপার, কারণ এনট্রপি হলো সেই ঘর্ষণের মতো যে ঘটনাটা করতেছে সবসময় দেখবেন বাড়তেইছে এই কাজটা। সো এনট্রপি নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণা করে অলরেডি পাগল হয়ে গেছেন, আপনারা করতে পারেন। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো
যে পরিমাণ শক্তিকে আপনি সার্টেন অ্যামাউন্ট অফ ইউজ করার পরে এমন একটা শক্তি তৈরি হয়েছে যে শক্তিটা আসলে আর আপনি ব্যবহার করে অন্য কিছু করতে পারতেছেন না। মানে ওই শক্তিকে ট্রান্সফার করে আবার আপনি গাড়িও চালাতে পারতেছেন না, আপনি টিভিও চালাতে পারতেছেন না, ট্রেনও চালাতে পারতেছেন না, বা পানিও গরম করতে পারতেছেন না, কোনো কি কাজে লাগতেছে না। এরকম শক্তির এরকম দশাটাকে বলা হইতেছে এন্ট্রপি। ওইটা যেটা আমাদের কোনো কাজে লাগতেছে না, তাই আমরা বলি মহাবিশ্বে বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না। এন্ট্রপি বৃদ্ধি হওয়ার একটা বিশেষ ব্যাপার আছে। এন্ট্রপি মেজার করা হয় তাপমাত্রা ধ্রুব থাকার সাপেক্ষে। খেয়াল করে দেখেন, যখন আপনি 100 ডিগ্রি সেলসিয়াসে কোনো পানিকে এটা কী লেখছে কে জানে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পানিকে বাষ্পীভূত করতে যাবেন, তখন দেখবেন যে পানির তাপমাত্রা আর বাড়তেছে না। ওই যে শক্তিটা আপনি দিলেন, ওইটা কিন্তু তাপমাত্রা বাড়াইলো না। তার মানে আমার যে কাজ করার দরকার সেটা করতেছে না, কিন্তু কি করতেছে, এটা বাষ্পীভূত করে দিতেছে পানিটাকে। পানি বাষ্পীভূত হয়ে গ্যাস হয়ে যাচ্ছে, বা বাষ্প হয়ে যাচ্ছে, জলীয় বাষ্প। যাই হোক, আমার ওই শক্তিটা কিন্তু নষ্ট হয়ে গেল বলা যেতে পারে। আমি ওইটা দিয়ে অন্য কিছু করতে চাইছিলাম, তাপমাত্রা বাড়াইতে চাইছিলাম, পারলাম না বাড়াইতে। এই যে তাপ শক্তিটা, এইটুকু হইলো আমার এন্ট্রপি বেড়ে গেল পৃথিবীতে। যদি আমি সিম্পলি একটা বরফকে স্বতঃস্ফূর্তভাবে গলাইতে চাই, তখনই আমরা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দিই, যেটার কারণে বরফ গলে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিক্স হয়ে যায়, তাপমাত্রা আর বাড়ে না। ওই অবস্থায় যে তাপটা দিচ্ছেন আপনি, সেটা কিন্তু ইউজ করে অন্য কিছু আর করতে পারতেছেন না আপনি। সো ওই ধরনের শক্তিগুলোকে আমরা বলতেছি এন্ট্রপি, বা ওই ধরনের প্রক্রিয়ায় আমরা এন্ট্রপি বৃদ্ধি করতেছি। এখন কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতা, সেটাকে বলা হইতেছে এন্ট্রপি। এন্ট্রপি মাপার কী উপায় আছে? তাপমাত্রা চেঞ্জ হইতেছে না, সো তাপমাত্রার সাপেক্ষে আমরা মেজার করতেছি যে কতখানি তাপ শক্তি নষ্ট হয়ে গেল, গ্রহণ বা বর্জন করলো একটা সিস্টেম, কিন্তু আমার কোনো কাজে লাগলো না। সেই পরিমাণ শক্তিটাকে আমরা তাপমাত্রাটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব যে এন্ট্রপি বা ডেল এস কতখানি হবে। তো ডেল এস নির্ণয়ের একটা সূত্র হলো ডেল্টা কিউ বাই ডেল্টা টি। সো কি বলে, বস্তুর সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি বলা হয় এন্ট্রপির চেঞ্জ কত, সেটা একটা মজার ব্যাপার হলো ডেল্টা কিউ তো 0 ছিল। আমরা আমাদের এখানে চলে আসি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এখানে লেখাই আছে ডেল্টা কিউ 0। কোথায় একটু আগে যাই, পিছিয়ে যাই, কই যাই, আমাদের মনে হয় মনে আছে জিনিসটা, আমার আর খুঁজে পাচ্ছি না এখানে, আর মুছে দিয়েছি কি কে জানে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0 ছিল, কারণ বাইরে থেকে শক্তি ভেতরে ঢুকতে দিচ্ছিলাম না, আসতেও দিচ্ছিলাম। এই যে এখানে লেখা আছে, পেয়ে গেছি। এই যে দেখেন ডেল্টা কিউ 0 রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন কত হবে? অ্যান্সার 0 হবে। এটা একটা মজার একটা অ্যান্সার জেনে ফেললেন। এখন এন্ট্রপি বের করার জন্য এই সূত্রটাকে, এটা তো ডেল এস দ্বারা সূত্র, এটাকে ইন্টিগ্রেট করে আমরা ভালো আরেকটা সূত্র বের করে নিতে পারি। সেটা হলো এই যে সূত্রটা, এম.এস. ln T2/T1। এন্ট্রপি দিয়ে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি আপনাদের কিভাবে এন্ট্রপি চেঞ্জ বের করতে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন এন্ট্রপি চেঞ্জের সূত্র কিভাবে কাজ করে। খুব সিম্পল জিনিসটা। আমি যদি বলি ডেল এস কত, যদি আমি -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইসকে সামথিং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার বানাইতে চাই, পানি বানাইতে চাচ্ছি, বরফকে গলায়া 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এন্ট্রপি চেঞ্জ কতখানি হবে? প্রথম কথা, কয়টা স্টেপে এন্ট্রপি চেঞ্জ হবে সেটা বোঝাচ্ছি। 0 ডিগ্রি থেকে প্রথমে -2 ডিগ্রি থেকে বরফটা 0 ডিগ্রিতে আসবে, এই সময় একটা এন্ট্রপি চেঞ্জ হবে, যেটাকে আমি ডেল এস 1 বলতেছি। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে বরফটা, আইস থেকে পানি, এটার জন্য একটা ডেল এস হবে বা এন্ট্রপি চেঞ্জ হবে। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে পানিটা গরম হয়ে 30 ডিগ্রি সেলসিয়াসে যাবে, এটা হলো হট ওয়াটার, সেই সময় একটা এন্ট্রপি চেঞ্জ হবে। এরকম করে আলো আমরা চাইলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 120-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস হয়ে যেতে পারতাম, এটা খুব কঠিন কিছু না, খুব সহজ জিনিস। ডেল এস 1 আসলে কি? তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, সো চেঞ্জ হলে কোন সূত্র ব্যবহার করবে একটু খেয়াল করে দেখেন। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে এই সূত্র, যদি চেঞ্জ হয় তাহলে এই সূত্র ইন্টিগ্রেশন করে ব্যবহার করতে হবে, এম.এস. ln T2/T1 ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখি আচ্ছা, এই প্রাণীর তো ভরই দেওয়া হয় না, এই আইসের ভর মনে করেন কি বলবো 3.5 কেজি, অনেক পানি দিয়ে ফেলছি। আচ্ছা, 3.5 কেজি পানি। আর এস কত? বরফ অবস্থায় এস কত থাকে আপনাদের যদি মনে থাকে? 2100 হলো বরফের আপেক্ষিক তাপ ছিল, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা কি, এস। এরপরে এম এস লেখার পরে ln T2, T
T2/T1 এটা আপনি বুঝতেই পারতেছেন এই সূত্রের মধ্যে কি হবে, কেলভিনে হবে সব কিছুই। আপনার এটাও কেলভিন নিতে হবে। T2 মানে হলো 273 কেলভিন, আর 273 এর থেকে 2 বাদ দিলে কত থাকে, 271 কেলভিন। মানে এই যে এটার সাথে 273 যোগ করে আর কি চিন্তা করতেছিলাম আমি, 71, 72, 73, হ্যাঁ ঠিকই আছে। এই তো বের হয়ে গেল এত জুল পার কেলভিন। এটা হলো এন্ট্রপির একক। এন্ট্রপির একক কি, ডেল্টা কিউ বাই টি দেখে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন এন্ট্রপির একক হলো জুল পার কেলভিন। জুল পার কেলভিন। আচ্ছা, এরপরে আমরা এই 0 থেকে 0-তে যাওয়ার সময় কি হবে, 0 থেকে 0-তে যাওয়ার সময় আমাদের যে তাপ শক্তি লাগবে সেটার জন্য আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে, সরি তাপ শক্তি লাগবে সেটার জন্য এমএস ডেল্টা সূত্র ইউজ করব ডেল্টা কিউর জন্য। বাট এটা কত হবে, মানে এই কোন সূত্র ইউজ করব, এটা না এটা, যেহেতু 0°C তাপমাত্রাটা ফিক্স হয়ে গেছে, তাই আমরা T1 থেকে T2 এখানেই রাখবো। আমরা ডেল্টা কিউ বাই টি এই সূত্রটা ব্যবহার করবো, এটা ইউজ করব না, কারণ তাপমাত্রা চেঞ্জ হয় নাই তো আমাদের যে এই অঙ্কের এই পার্টটা জিরোতেই আছে তাপমাত্রা। তো আমরা কি করব, 0 মানে 273 কেলভিন এখানে বসাবো, আর উপরে বসাবো এমএস ডেল্টাটা। এম কত, 3.5। এস কত, এবার কিন্তু আমাদের সরি এমএস ডেল্টাটা কেন বসাবো, আমরা তো জানি আমাদের বরফ গলার সময় যে তাপ শক্তি লাগে সেটাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ইন্টু ভরটা দিয়ে গুণ করে দিব জাস্ট। তার মানে আমার এটা বসাইতে হবে 336,000 জুল। এত জুল পার কেলভিনই হবে আমাদের ডেল এস টুর মান। এটা কি করলাম, জাস্ট বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ডেল, যেটার মান হলো 336,000 পানির ক্ষেত্রে, সেটা দ্বারা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা 9, 10-এর আমাদের 9, 10-এর বাচ্চাদের ক্লাস করলে আসলে বোঝা যাবে। আমাদের মাই স্টাডি ফ্যান পেজে 9, 10-এর বাচ্চাদের এই চ্যাপ্টারের উপর ক্লাস আছে, যেটার মধ্যে আপেক্ষিক সুপ্ত তাপ কী সেটা বলা হয়েছে। বাট এন্ট্রপির জন্য সূত্রটা ইন্টারমিডিয়েটের ছাত্রদের জন্য লাগবে। সো এই মানটা মুখস্থ রাখতে হয় সবারই 9, 10 থেকেই, ইন্টারে তো অবশ্যই। এটা সবার জানার কথা, MLF বাই টি বসানো হয়েছে জাস্ট, আর কিছু না। আর এখন কি, আবার লাস্টে স্টেজে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাইলে আমার কোন সূত্র ইউজ করতে হবে, তাপমাত্রা চেঞ্জ হলে এটা না, এটা ইউজ করতে হবে এমএস। এম কত, 3.5। এস, এবার এস কিসের এস, পানির এস হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। তারপর লন T2 এখানে কত, 273 প্লাস 30, 70, 80, 90, 100, কিছুই বুঝলাম না। আমার মনে হচ্ছে 303 টাইপের কিছু একটা আসবে হয়তো, যদি আমি 70, 80, 90, 100 মানে 30 যোগ করি এটার সাথে, তাহলে আমাদের এরকমই কিছু আসবে, 303। আমি যোগটা ঠিক করলাম কিনা আমার সন্দেহ আছে, যাই হোক 273, আপনারা একটু কষ্ট করে নেবেন। জুল পার কেলভিন, এটা হলো S3। তো ডেল এস ইজিক্যাল টু আসবে S1, S2 আর S3, এই তিনটার যোগফল হবে আসলে টোটাল আপনার কতখানি এন্ট্রপি পরিবর্তন হচ্ছে সেটার মান। তো এন্ট্রপি পরিবর্তনের সূত্র দুইটা ইউজ করে কিভাবে অঙ্ক করে সেটা আপনি জানলেন, এন্ট্রপি কাকে বলে সেটার সংজ্ঞাও জানলেন। এন্ট্রপি কী সেটা আপনি খুব ভালো করে মোটেও বুঝতেছেন না, কারণ আমি এটা বুঝাইনি আসলে, এই সামারি ক্লাসে এটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল না। বাট এন্ট্রপি কেমনে নির্ণয় করে, এন্ট্রপি চেঞ্জ, সেটা সূত্র দিয়ে কীভাবে অঙ্ক করবেন আপনি সেটা একটু বুঝতে পারলেন মোটামুটিভাবে। আবার এখান থেকে যদি 100°C তাপমাত্রার পানি যদি বাষ্প হইতো, তখন আমরা কিন্তু এখানে কিউ এর জায়গায়, ডেল্টা কিউ এর জায়গায় বসাইতাম MLV, এটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, MLV। এটার মানটাও লিখে দিচ্ছি, আপনাদের দরকার পড়বে। আমি একটু একটা বক্স করে লিখেই দিই সব কিছু একবারে। এস এর মান হলো পানির জন্য, আইসের জন্য, পানির জন্য আর গ্যাসের জন্য আপনার লাগবে। পানির জন্য, আইসের জন্য হলো 2100, পানির জন্য হলো 4200, আর গ্যাসের জন্য হলো 2000। আর এখানে আমি যদি বলি LF, পানি থেকে যখন বরফ থেকে পানি হবে তখন LF ফিউশনেরটা লাগবে 336,000 জুল পার কেজি পার কেলভিন হবে। সরি, এটাও বল লিখছি আমি, পার কেলভিন হবে না, তো সুপ্ত তাপ নেওয়ার সময় তাপমাত্রা চেঞ্জ হয় না। তো এইখান থেকে যেটা গ্যাস থেকে ওয়াটারের সময় যেটা লাগবে সেটা হলো ভ্যাপোরাইজেশনের ল্যাটেন্ট হিট বা বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেটা হলো 226,800 জুল পার কেজি
এগুলোর সাথে এম বা ভর গুণ করে দিলে আপনি আসলে কিউ পরিমাণ, যে পরিমাণ তাপ শক্তি লাগবে সেটা বের করা যাবে, ডেল্টা কিউ পরিমাণ তাপ শক্তি চেঞ্জটা বের করতে পারবেন। এভাবে করে আসলে এনট্রপি চেঞ্জের সূত্র কাজ করে। সো ওভারঅল আমরা এনট্রপি কীভাবে নির্ণয় করে সেটাও জেনে ফেললাম, এনট্রপি পরিবর্তন এবং এনট্রপি কী সেটা সম্পর্কে একটা সাধারণ ধারণা নিলাম। এই যে এখানে ইন্টিগ্রেশন করে সূত্রটা বের করে আনা হয়েছে, আপনারা সরাসরি এটাকে ইউজ করে দিতে পারেন, এই যে সূত্রটা, অথবা ইন্টিগ্রেশন দেখিয়ে দিতে পারেন। ইন্টিগ্রেশন করে আসলে এই সূত্রটা থেকে এটা বের হয়ে আসে, ওই যে দেখেন ওই যে বের হয়ে আসছে, এভাবে একটু বিদঘুটে দেখা যাচ্ছে। আমি এটাকে একটু সুন্দর করে T2/T1 দিয়ে লিখে রাখছি, লন আছে এই ফরম্যাটে। বেসিক্যালি আসলে আমরা যে দুইটা সূত্র ইউজ করা শিখলাম, একটা থেকে আরেকটা কেমনে বের করে সেটা ইন্টিগ্রেশন করে দেখিয়ে দেওয়া হয়েছে অঙ্ক করার মধ্যে, অঙ্কের মধ্যে। এই যে এনট্রপি টাইপের অঙ্ক এখানে রয়েছে, এই অঙ্কটাই এইরকম অঙ্কই আমি আপনাদের একটা করে দিছি, বাট আমি হয়তো একটু ভালো করে করে দিছি আর অনেক ডিটেলে এবং সহজভাবে। থ্যাংক ইউ সবাইকে। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের পড়াশোনা শেষ। আমরা তাহলে এখান থেকে যেটা দেখি নাই সেটা আপনাদের দেখতে হবে। এই সূত্রগুলা দিয়ে অঙ্ক কীভাবে করে, দক্ষতার অঙ্ক, প্রত্যেকটা জিনিসের মানে আমি বুঝিয়ে দিয়েছি। আর এই জিনিসগুলো জেনারেলি অ্যাডমিশনে ইউজ করতে হবে, অ্যাডমিশনের অঙ্কগুলোতে বা বোর্ডের অঙ্কগুলোতে এইটুকুর মধ্যেই থাকে বোর্ড, বা এইগুলা দিয়ে একটু পেঁচাবে, আর কিছু না। থ্যাংক ইউ সবাইকে। আর এগুলা দিয়ে অবজেক্টিভ টাইপ বা রিটেন টাইপও চলে আসতে পারে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা বিভিন্ন প্রক্রিয়ায় পিভির সাথে তাপ গ্যাসীয় প্যারামিটারগুলো বের করার যে অঙ্ক। থ্যাংক ইউ সবাইকে।